Record this class. So, this is our seventh free live class of this free course. And you all know that in this class, I'm going to talk about practical use of preposition as well as I'll show you a reading practice. practically কিভাবে একটা গল্পকে আমরা অ্যানালাইসিস করতে পারি, ইংলিশের যে রিডিং স্কিল সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। এখানে খুব সুন্দর একটা স্টোরি বা গল্প আছে, আমরা একটু দেখবো। এবং এটা যদি কমপ্লিট করতে পারি দ্রুত সময়ের ভিতর, আমরা আজকেও একটা কনভারসেশন প্র্যাকটিস করব। আপনারা জানেন প্রত্যেকটা ক্লাস শেষে যারা লাস্ট পর্যন্ত থাকেন, একদম লাস্টের দিকে থাকেন, আমি কিন্তু কনভারসেশন প্র্যাকটিস করাই। এটা খুবই ইফেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমাদের আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে প্রেপোজিশন। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রেপোজিশনের ব্যবহার নিয়ে দুর্বলতা বোধ করেন, যারা মনে করেন আমি সঠিকভাবে প্রেপোজিশন কি ইউজ করতে পারি না বা ব্যবহার করতে পারি না, আহ, আজকের এই ক্লাসটা তাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট হবে। আপনারা জানেন আমি একাধারে অনেকগুলো ক্লাস আপনাদের নিয়ে এসেছি, বাট আপনি যেটাই করেন না কেন, আপনি স্পিকিং করতে যান বা ফ্রি হ্যান্ডে লিখতে যান, একটা বাক্যে অ্যাজ ইউজুয়াল বা কমনলি প্রেপোজিশনের ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। আপনি যদি প্রেপোজিশনকে সঠিকভাবে ইউজ করতে না পারেন, আপনার একটা সেন্টেন্স কখনো সুন্দর দেখায় না। একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো, অর্থাৎ একটার সাথে আরেকটা ওয়ার্ড কখনো ভালোভাবে কানেক্টেড হয় না। বাট প্রেপোজিশন সম্পর্কে সঠিক কনসেপ্ট থাকলে, ক্লিয়ার একটা ধারণা থাকলে, একটা সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য অনেক বেড়ে যায়। ঠিক আছে, বাট প্রেপোজিশন ছাড়া একটা বাক্য খাপছাড়া খাপছাড়া মনে হয়। সেটা কেমন, একটু ডেফিনেশন দেখেন। আবারও বলছি, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে প্রেপোজিশনকে আমরা ইউজ করতে পারবো সেইটা আমি দেখিয়ে দিব। লাস্ট পর্যন্ত থাকবেন, আপনার সময়টা বৃথা যাবে না। এই প্রেপোজিশন নিয়ে যত দুর্বলতা, যত রং কনসেপ্ট, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অনেক ভালোভাবে এই জায়গাটা নিয়ে একটা দক্ষতা আপনি অর্জন করতে পারবেন। তো দেখেন, এখানে প্রথমে আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি কি বলছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কেমন সেটা? প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড, নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা মূলত কি বলি? প্রিপোজিশন বলি। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, এখানে টুটা প্রেপোজিশন। উই লিভ অন রাইস, এই অনটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, এই ফ্রমটা প্রেপোজিশন। এখন এই প্রেপোজিশন জিনিসটা কি? আগে এইটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, এটা যদি একটু ভালোভাবে বুঝি বা নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা এই এই টপিকটা কভার করা অনেক সহজ হবে। দেখেন, আহ, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক পরায় না, সিনেমার নায়িকাদের সাজায় না বা নতুন বউকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন কি করে? একটা সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, গর্জিয়াস করে, ডেকোরেট করে। প্রেপোজিশন একটা বাক্যের অর্নামেন্ট বা অলংকার হিসাবে কাজ করে। এখন এই প্রেপোজিশনের ডেফিনেশনটা কি বলছে? যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান, মানে পূর্বে অবস্থান। কার পূর্বে? নাউন বা প্রোনাউন। সেটা আবার কেমন? যেমন দেখেন, যারা আমার ফ্রি ক্লাসগুলো করে আসছেন, আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলতাম। আপনাদের মনে আছে কিনা যারা রেগুলার ক্লাসগুলো করছেন? আমি বলছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস we have a particular structure, and the structure is, first of all, we need a subject. In the place of subject we use noun or pronoun. After the subject we use verb, then extension, and in the place of extension we use object, or I can say that complement, object, complement, and adverbials। আরেকটা কি বলতে পারি? অ্যাডভার্বিয়ালস। এই যে একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার আমি লিখলাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই আমরা ইংলিশে যত সেন্টেন্স তৈরি হয় সেগুলো তৈরি করে থাকি বা লিখে থাকি। এখন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এই স্ট্রাকচারটার ভিতর এই প্রেপোজিশনের অবস্থানটা কোথায়। এইটা কি আমরা জানি বা এটা কি আমরা বুঝি? দেখেন, সাবজেক্ট কি? নাউন বা প্রোনাউন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই যে এক্সটেনশনের যে জায়গাটা, অর্থাৎ ভার্বের পরে আমার অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে। কিভাবে এই অ্যাডভার্বের ব্যবহার করে একটা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্স করা যায়, এটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু দেখেন, এই যে প্রেপোজিশন,
একটা বাক্যে মূলত কোথায় বসে জানেন? এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখছেন না, এইগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট। কথাটা বোঝেন, সেন্টেন্সের উপকরণ। এই অবজেক্ট বা কমপ্লিমেন্টের এই জায়গাটাতে মূলত পার্ট অফ স্পিচ হিসাবে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন বসে থাকে। কি বললাম? নাউন বা প্রোনাউন বসে থাকে। ঠিক এর আগেই এই প্রেপোজিশন গুলো বসে, অর্থাৎ প্রেপোজিশনের অবস্থানটা মূলত এইরকম একটা জায়গায়, ভার্বের পরে আমার অবজেক্টের স্থানে বা কমপ্লিমেন্টের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকে, ঠিক তার আগে মূলত এই প্রিপোজিশনটা বসে। মানে এরকম একটা পজিশন, এই যে ইয়েলো কালার দিয়ে আমি হাইলাইট করছি এইখানে, যেমন হি গোস টু স্কুল, এই টুটা আমার প্রিপোজিশন। উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাতের উপর বেঁচে থাকি, ভাতের উপর নির্ভর করে বাঁচি, ভাত খেয়ে বাঁচি। আই কাম ফ্রম ইউকে, ইউকে মিনস ইউনাইটেড কিংডম, সো একটা কান্ট্রির নাম, সো নাউন, এর আগে ফ্রম বসছে। এখন দেখেন এই প্রিপোজিশনের ব্যবহারগুলো কিভাবে হয়। এইখানে আমার লেখা আছে প্রেপোজিশনস ডিকশনারি, অর্থাৎ প্রেপোজিশনাল যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর অর্থটা কেমন। এগুলো একটা মাত্র নির্দিষ্ট মিনিং দেয় না, এরা কিন্তু ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে সিচুয়েশন অনুযায়ী। আহ এখানে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে অনেক সুন্দরভাবে। মানে ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করলেও মেইনলি যে অর্থগুলো দিয়ে থাকে প্রত্যেকটা প্রেপোজিশন, আমি সেইটা এখানে লেখার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। আমার বইটাতেও এটা আছে, যাদের কাছে বই আছে, প্রেপোজিশনের চ্যাপ্টার 9-এ মনে হয় প্রেপোজিশন আছে, বা চ্যাপ্টার 7-এ। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই এই ডিকশনারিটা যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে প্রেপোজিশন সলভ করা অনেক সহজ হয়ে যায়। তো আমি আগে এইটা নিয়ে একটু আলোচনা করব, এইটা আপনাদেরকে দেখাবো। এটা দেখানোর পর আমি এই জায়গাটাতে আসবো, অর্থাৎ এখানে আমাদের আবার আলাদাভাবে 30টা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার দেওয়া আছে। প্রত্যেকটা প্রেপোজিশন কিভাবে ব্যবহার হয় তার বাংলা এক্সাম্পল, ইংলিশ এক্সাম্পল সহ আছে। অর্থাৎ এটা যদি আপনি পড়তে পারেন, এটা যদি আপনি ভালোভাবে বুঝে কভার করতে পারেন, এই প্রেপোজিশন নিয়ে আপনার কোনো ধরনের দুর্বলতা বা সমস্যা থাকবে না। তাহলে আমরা যদি এইখান থেকে একটু আসি, সেটা আমাদের জন্য বেটার হবে। অর্থাৎ এই যে প্রেপোজিশন ডিকশনারি, আগে এটা একটু বোঝেন। এটা বুঝতে পারলে আমাদের এই যে জায়গাটা, অর্থাৎ এই প্রত্যেকটা প্রেপোজিশনের আলাদা আলাদা যে ব্যবহার, এই জায়গাগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। এখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে। এই 30টার ভিতর আমি আবার 12 থেকে 13টা প্রেপোজিশনকে আলাদা করেছি, অর্থাৎ জাস্ট ওই 12 বা 13টা প্রেপোজিশনও যদি আপনি ভালোভাবে জানেন বা ক্লিয়ার একটা কনসেপ্ট রাখেন, আপনার ডে টু ডে লাইফের লেখা বা কথাবার্তা আপনি ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। তো এটা আমাদের একটু করতে হবে, একটু বুঝতে হবে। এরপর এখানে এক্সারসাইজ আছে বা অনেক কিছু আছে। এই এই পিডিএফ ফাইলও আমি ক্লাস শেষে দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা অর্গানাইজ ওয়েতে তৈরি করা এবং কতটা ইফেক্টিভ। তাহলে আমরা শুরু করি এখানে টু এর ব্যবহার দিয়ে। বোঝেন, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করবেন বিষয়গুলোকে। কি বলছে দেখেন, টু নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা বহুল ব্যবহৃত একটা প্রেপোজিশন, তাই না? এটা মূলত কোথায় বসে, মানে এর অনেকগুলো ব্যবহার আছে, বাট অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল সেন্সটা কি, আগে আমাদের এটা বোঝা দরকার। কোন একটা দিকে যাওয়া বোঝায় কি এই টু প্রেপোজিশন। যেমন আমরা বলি না, সে বাজারে যাচ্ছে, ইংলিশটা কি? হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। সে বাজারে যাচ্ছে। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। সে স্কুলে যায়, সে হি গোস টু স্কুল। এই যে কোন একটা দিকে যাওয়া বোঝাতে মূলত আমাদের এই টু প্রেপোজিশনটা কিন্তু ব্যবহৃত হয়। কি বললাম? কারো প্রতি বা পর্যন্ত, কোন একটা মানুষের কাছে আসা যাওয়া বোঝাতেও এই টু এর ব্যবহার হয়। সে আমার কাছে আসে, হি কামস টু মি, হি কামস টু মি। এভাবে এই বাক্যটাকেও লেখা যায়। অর্থাৎ কোন একটা দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়, মূলত নির্দিষ্ট একটা দিককে ইন্ডিকেট করে। এখানে আরেকটা প্রেপোজিশন আছে, যদি একটু দেখেন, একটার সাথে একটা কম্পেয়ার করলে বিষয়গুলোকে দ্রুত ডেভেলপ করা যায়। আরেকটু দেখেন, এগুলোর আরো ব্যবহার আছে, বাট মেইন যে ব্যবহার আমি সেইটা বলছি, বাকিটা পরে আমি আরো আলোচনা করব, একটু ওয়েট করেন। এর পরেরটা একটু দেখেন, টুয়ার্ডস। এইখানে কি বলছে দেখেন, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে আমার টুয়ার্ডস এর ব্যবহার হয়। মানেটা কেমন? অনির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্য অর্জন বলতে আপনারা কি বোঝেন? একটু মনোযোগ দেন। অর্থাৎ এই যে টুয়ার্ডস প্রেপোজিশনটা, এটা আনসার্টেন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। আনসার্টেন, যেমন আপনি যদি বলেন আমি বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ ঠিক বাজার পর্যন্ত যাবেন কিনা আপনি জানেন না বা বলতে পারেন না। আমি একটু মাঠের দিকে যাচ্ছি,
ঠিক মাঠ পর্যন্তই আপনি যাবেন কিনা এটা আপনি শিওর না। আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনি মনে করেন আজকে সারা দিন বাড়িতে ঘুমায় আছেন। এখন ঘুমায় থাকার পর আপনার বিকালবেলা আর বাড়ি থাকতে ভালো লাগছে না। আপনার বাড়ির পাশে একটা স্কুল আছে, স্কুলের মাঠ আছে। তো আপনার মনে হচ্ছে যদি একটু মাঠের দিকে যেতাম মনটা ভালো লাগতো, ফ্রেশ হতো, আমার বাড়ি বসে থাকতে আর ভালো লাগছে না। তো আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। সো এই জায়গাটাতে আই অ্যাম গোয়িং টু ফিল্ড না বলে আপনাকে বলতে হবে আই অ্যাম আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ফিল্ড। কেন এটা বলতে হবে? এর কারণ হচ্ছে আপনার বাড়ি ভালো লাগছে না তাই আপনি বের হচ্ছেন। কোথায় যাচ্ছেন? মাঠের দিকে যাচ্ছেন। আপনি যে ঠিক মাঠেই যাবেন এটা আপনি শিওর না। ভালো লাগছে না তাই বের হয়েছেন। আপনি মাঠ পর্যন্ত যেতেও পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন। অর্থাৎ আপনার এই যাওয়ার জায়গাটা, এটা যদি আনসার্টেইন হয়, অনির্দিষ্ট হয়, তাহলে এই টুয়ার্ডস প্রিপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে টু মানে কি? কোন একটা দিকে, অর্থাৎ সার্টেইন ডেস্টিনেশন, নির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝায়। আর টুয়ার্ডস হচ্ছে আনসার্টেইন ডেস্টিনেশন বা অনির্দিষ্ট কোন একটা দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ডস এর মেনশন করা হয়। এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। অ্যাটের আরো কিছু ব্যবহার আছে, বাট মেইনলি এই দুইটা প্লেস, দুইটা জায়গায় অ্যাটের ব্যবহার হয়। একটা হচ্ছে স্থান, যে কোনো একটা জায়গাকে প্লেসকে ইন্ডিকেট করতে, এবং এই জায়গাটা হতে হয় তুলনামূলক ছোট জায়গা। আর একটা হচ্ছে সার্টেইন টাইম, সময়ের পূর্বে অ্যাট বসে, অর্থাৎ ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। সেটা কেমন জানেন? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদেরকে একটা নোটিশ দিই যে আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলছি? এই কথাটা যখন আমি ইংলিশে লিখছি, আমি বলছি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে 10টা সার্টেন টাইম, এই সার্টেন টাইমের আগে আমি কি বসালাম? অ্যাট। এইভাবেই অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার মূলত হয়ে থাকে কোথায়? ঘড়ির কাঁটা বা সার্টেন টাইমের পূর্বে। সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. সো এইভাবে এটার ব্যবহার হয়ে থাকে। আবারও বলছি, দুইটা জায়গা, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান, অর্থাৎ প্লেস। আমি আরো বলছি ডিটেলসে, আরেকটু টাইম দেন। এরপর দেখেন, এখানে আরেকটা আছে ইন। ইন একটা মোস্ট পাওয়ারফুল প্রিপোজিশন, অর্থাৎ অনেকগুলো জায়গায় এর ব্যবহারটা হয়ে থাকে। একটা হচ্ছে মাস বা বছর, কোনো বড় স্থান। মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর ভিতরে মধ্যে বোঝাতে ইন বসে। সেটা কেমন? এই দেখেন, আমি যদি বলি হি ওয়াজ বর্ন ইন 1995, এর মানে হচ্ছে সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। অথবা হি ওয়াজ born in he was born in জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। এখানে হচ্ছে ইনের ব্যবহার হয় কোনো বড় স্থান, যে কোনো একটা জায়গা বা প্লেস। হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বাস করে। হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বাস করে। বা আমি যদি বলি হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। হ্যাঁ, ঢাকা, হি, কথাটা একটু বোঝেন, লিভস ইন ঢাকা। তো ঢাকা একটা ক্যাপিটাল সিটি, বাংলাদেশ একটা দেশের নাম। এই বড় বড় জায়গাগুলোর আগে ইন বসে। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, আমি যদি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তখন আমার কি লিখতে হবে জানেন? হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। অর্থাৎ ঢাকা বাংলাদেশের থেকে ছোট, দুটো জায়গাকে আমি একসাথে কম্পেয়ার করছি। তাহলে ছোট জায়গাটা, তুলনামূলক ছোট জায়গাটার আগে অ্যাট, বড় জায়গার আগে আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। এরপর কি বলছে? ভাষা বা বিষয়। ভাষা বা বিষয় বলতে কি? আমি যদি বলি আমি সে বাংলায় একটা কবিতা লিখেছিল, কি বললাম? সে বাংলায় একটা কবিতা লিখেছিল। হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। সে ইংরেজিতে কথা বলে। হি স্পিক্স ইন ইংলিশ। তো এইভাবে যে কোনো সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ এর আগে কি বসে? ইন বসে। মান্থ আর ইয়ার্স, অর্থাৎ মাস বা বছরের আগে ইন বসে। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, এই বিষয়গুলো কেমন। আমরা অনেকে এগুলো ডিসক্রাইব করতে পারি না। যেমন অনেকে আছেন না আপনারা যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা পড়াশোনা শেষ করেছেন। আপনি যখন একটা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইভেন আপনার ইউনিভার্সিটি, আপনার কলেজেও যখন কোনো একটা প্রেজেন্টেশন দেন,
কোন একটা ভাইবা ফেস করেন, নিজেকে যখন ইন্ট্রোডিউস করতে হয়, আর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার এক্সামিনার, আপনার টিচার, আপনার বস, যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি, হোয়াটস ইউর বা হোয়াট ইজ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, বা ফ্রম হোয়ার হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর স্টাডি, কোন জায়গা থেকে আপনি আপনার পড়াশোনা সম্পন্ন করেছেন, আর হোয়ার আর ইউ স্টাডিং, কোথায় আপনি পড়ছেন, পড়াশোনা করছেন, এগুলো আমরা ইংলিশে বলতে পারি না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই কোশ্চেনগুলো, আপনি কিভাবে কথা বলবেন? আমি যদি বলি যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, বা হোয়ার আর ইউ স্টাডিং নাও, যারা রাইট নাও কোন একটা স্কুলে, কোন একটা কলেজে, কোন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আমি যদি আপনাকে বলতে বলি, আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়েন, এখন এই কথাটা আপনি ইংলিশে বলতে পারবেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি? যদি আপনি পড়াশোনা কমপ্লিট করেন, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে করা যায়, যে আই হ্যাভ completed completed my graduation or post graduation, whatever you can say. I have completed my গ্রাজুয়েশন ফ্রম, এবার এই গ্রাজুয়েশন পরে এটা কোন সাবজেক্ট থেকে করছেন, আমি এই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাবো, যে ইন পলিটিক্যাল সায়েন্স, ইন পলিটিক্যাল সায়েন্স। এবার ফ্রম কি করবেন, ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। যারা পড়াশোনা কমপ্লিট করেছেন তারা এইভাবে লিখতে পারেন এটা। কিন্তু যারা স্টিল না কোনো একটা কলেজে, কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি কিভাবে এটাকে ডেসক্রাইব করবেন? অনেকে বলে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অর্থাৎ ওয়ার্ডগুলোর সাথে কানেকশন হয় না, একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজের যে কানেকশন, সেটা পারফেক্টলি হয় না। তাহলে এই কথাটা আপনি কিভাবে বলবেন যারা স্টিল নাও পড়ছেন? আই এম স্টাডিং, আমি পড়তেছি, আই এম STUDYING, আই এম স্টাডিং। এটা বলার পর আপনার সাবজেক্টের নাম যখন আপনি মেনশন করবেন, তার আগে আপনার প্রোগ্রামের নামটা মেনশন করবেন। সায়েন্স, আর্টস, কমার্স বা হায়ার লেভেলে যে প্রোগ্রামগুলো থাকে, অর্থাৎ BBA, MBA, BSc, হ্যাঁ, ল, BA, এইগুলোর মেনশন করবেন। যেমন আমি যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করতেছি, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? আই এম স্টাডিং, এই BA কথাটা একটু বলছেন, BA অনার্স, আই এম স্টাডিং BA অনার্স ইন বাংলা। এই সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসে, আমি স্টাডিং BA অনার্স ইন বাংলা অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, আদালত, এর আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এর আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। তাহলে আমি কি বললাম, যারা স্টিল নাও পড়াশোনা করছেন, আমার সাবজেক্টের নামের আগে ইন প্রেপোজিশন বসবে, এবং আমার আহ, আমার প্লেস বা যে প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এই জায়গার নামের আগে অ্যাট প্রেপোজিশন বসবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে ফ্রম দিছি কেন, এটা হতে, থেকে, বিচ্যুত বোঝায়, যে সে ওই জায়গা থেকে বের হয়ে গেছে, পাশ করে চলে গেছে। সো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, আই এম স্টাডিং BA অনার্স। এটা অনেকে আবার এইভাবেই বলে, আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, আই এম স্টাডিং ইন বাংলা অ্যাট ইউনিভার্সিটি অফ কুমিল্লা। যাই হোক না কেন, এখন দেখেন, এই প্রোগ্রামের নাম যদি মেনশন না করেন, আপনি যখন বিদেশি কোনো মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন, কমিউনিকেশন করতে যাচ্ছেন, কনভারসেশন করতে যাচ্ছেন, আপনার অপোজিট পার্সনটা কিন্তু ঠিক বুঝবে না যে আপনি পড়াশোনার ঠিক কোন স্তরে বা কোন লেভেলে আছেন। সব দেশের পড়াশোনার যে মানদণ্ড, সেটা সেম থাকে না। বাট প্রোগ্রামের নাম মেনশন করলে সে বুঝতে পারে যে ঠিক কি পড়ছেন। মনে করেন আপনি ঢাকা কলেজে ইংলিশ অনার্স করছেন, এখন ঢাকা কলেজে তো ইন্টারও আছে। তাহলে আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, এখন সে তো এটাও ভাবতে পারে যে আপনি ইন্টারেও পড়তে পারেন ঢাকা কলেজে, কিন্তু সে, আপনি যে অনার্স পড়ছেন না মাস্টার্স পড়ছেন, সেটা তো আপনাকে মেনশন করতে হবে। এই জন্য এই প্রোগ্রামের নামগুলো মেনশন করবেন, এবং পার্টিকুলার যে সাবজেক্ট, নির্দিষ্ট যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নামের আগে ইন প্রেপোজিশন, ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেটা, তার আগে অ্যাট প্রেপোজিশনে ইউজ করবেন। আর কোনো একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ হয়ে গেলে, বের হয়ে গেলে, চলে গেলে, সেখানে ফ্রমের ব্যবহার করবেন। এই বিষয়গুলো আমাদের জানতে হয়। এখানে একটা বিষয় আমি বারবার বলি, প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম, এই যে দুইটা বাক্য লিখছি, হি ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন কেন হলো, এটা কেউ বলতে পারেন, কেউ ধরতে পারেন? আমরা অনেকে এইসব জায়গায় নজর দেই না, আমরা শুধু প্রেপোজিশনে শিখি। এই ওয়াজ প্লাস বর্ন, বিআর এর পাস্ট পার্টিসিপল বর্ন, মানে জন্মগ্রহণ করা। অর্থাৎ এই ওয়াজ ওয়্যার প্লাস V3, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ
প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু এই বাক্যগুলোকে দেখে প্যাসিভ মনে হয়? এখানে বাই মি, বাই হিম, বাই হার আছে, এখানে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট আছে, সাবজেক্ট অবজেক্ট আছে, অবজেক্ট সাবজেক্ট আছে, বা এরকম কোনো কিছু নেই। বাট কেন আমার এই এই স্ট্রাকচারগুলো হচ্ছে? ওয়াজ ওয়্যার প্লাস ভি3, অর্থাৎ ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল 1995 সালে, তাহলে সাবজেক্ট তো অ্যাক্টিভ। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সাবজেক্ট তো অ্যাক্টিভ। তাহলে এখানে ভুলটা কোথায়, কেউ বলতে পারেন? এই যে জায়গাগুলো, আমার প্যাসিভের স্ট্রাকচার কেন আছে এখানে? আপনারা এখানে যারা ক্লাস করছেন, আপনাদের ভিতর থেকে একজন একটু বলেন তো, একটা ব্যাখ্যা দেন তো, যে এই সেন্টেন্সগুলো আমি কেন প্যাসিভের স্ট্রাকচারে লিখলাম, দেখে তো অ্যাক্টিভ মনে হচ্ছে। জন্মগ্রহণটা নিজে নিজে করতে পারে। হুম। ধন্যবাদ। দেখেন, আমাদের যে কোনো কবি, লেখক, সাহিত্যিক এর জন্মসাল যখন প্রকাশ করতে হয়, ইংলিশে যখন আপনি এক্সপ্রেস করবেন বা ফ্রি হ্যান্ডে লিখবেন, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন বা ইংলিশে কোর্স আছে পড়াশোনা করেন, রিটেন ইংলিশের প্রয়োজন হয় অনেক। তো ফিকশন, নন ফিকশন, নোবেল, পোয়েট, যে কোনো কিছু, যে কোনো কবি, লেখক এর, সাহিত্যিক এর জন্মসাল লিখতে গেলে অলওয়েজ প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। কারণ একটা লোক, একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার টাইমে কিন্তু সে ইনঅ্যাক্টিভ থাকে। তার মায়ের পেট থেকে সে বের হয়, তার মা তাকে জন্ম দেয়, অর্থাৎ সে কিন্তু কিছু করে না। কিন্তু একটা মানুষ নিজে মৃত্যুবরণ করতে পারে। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, সো তো আমার এই এই বাক্যটা এইভাবেই লিখতে হয়: রবীন্দ্রনাথ টাগোর ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন ইন 1861। এরকম যে কোনো কবি, লেখক, সাহিত্যিকের জন্মসাল প্রকাশ করতে গেলে এই ওয়াজ আর প্লাস ভীতি, অর্থাৎ প্যাসিভ মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, তখন জাস্ট হি হি ডাইড, ডাই মানে মারা যাও, এর পাস্ট ফর্ম ডাইড, ভি2, হি ডাইড ইন 1941। কারণ একজন মানুষ মৃত্যুর সময় অ্যাক্টিভ থাকে, সে নিজে নিজে মরতে পারে, বাট জন্ম নিজে নিজে নিতে পারে না। এই ধরনের বাক্যগুলো দেখলে, খোলা চোখে দেখলে মনে হবে না যে এটা প্যাসিভ, বাট এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। কারণ একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, সে নিজে জন্ম নিতে পারে না, তাকে জন্ম দেওয়া হয়, তার মা তাকে জন্ম দেয়, অ্যাক্টিভ তার মা থাকে, তার মা তাকে জন্ম দেয়। সেই জন্য এগুলো প্যাসিভ মেনটেন করে বলতে হয়। এই লাইভ ক্লাসের বেনিফিট এইটাই। অনেক জায়গায় প্রেপোজিশন দেখতে পারেন, শিখতে পারেন, পড়তে পারেন, বাট এই যে আউটসাইড যে নলেজ গুলো, এই যে বাইরের যে বিষয়গুলো, এইগুলো সবাই আপনাকে দেখাবে না, সবাই বলবে না, বাট এটা জানার প্রয়োজন আছে, অনেক অনেক বেশি দরকার। এরপর দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন, দুইজন ব্যক্তির মধ্যে কোনো একটা সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে আপনার এমন বসে। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, আমি যদি এরকম একটা বাক্য বলি, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু যদি দুইজনের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়, আমি যদি বলি আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম। এগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এগুলো সব এক কথায় উত্তর হয়ে যায়, এই জন্য এগুলো নিয়ে খুব বেশি কথা বলছি না। মেইন জায়গাটাতে আমি দেখিয়ে দিব যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি ইফেক্টিভ, যেগুলোর ব্যবহার অনেক দিকে অনেক বেশি ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, সেগুলোই আপনাদের একটু ভালোভাবে দেখতে হবে। যেমন এইখানে দেখেন তিনটা প্রেপোজিশন আছে: অন, অ্যাবভ অ্যান্ড ওভার। এই তিনটা প্রেপোজিশনের কিন্তু একটা কমন মিনিং হচ্ছে উপরে, অর্থাৎ অন মানেও উপরে, অ্যাবভ মানেও উপরে, ওভার মানেও উপরে। বাট পার্থক্যটা কি জানেন? এইটা আমাদের বের করা শিখতে হবে। যেমন অন, স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। অন মানে আমরা জানি উপরে, বাট একটা প্রেপোজিশন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহৃত হয় না, বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। সেটা কেমন? যেমন এই অন শব্দটা আবার সময়ের জন্য বসতে পারে। অর্থাৎ এটা যদি আমি একটু আলাদাভাবে ডিসক্রাইব করি, আপনাদেরকে দেখাই, একটা ব্ল্যাঙ্ক পেজে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই টাইম রিলেটেড প্রেপোজিশন, টাইম রিলেটেড প্রেপোজিশন, PREPOSITION, এই টাইম রিলেটেড প্রেপোজিশন আছে তিনটা। একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে অন। কি বললাম? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা: অ্যাট, ইন এবং অন। সার্টেইন টাইমের আগে অ্যাটের ব্যবহার হয়। ওই যে বললাম না, আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, I will take your class at 10 p.m. at
10 p.m. এরকম সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। ইন কোথায় বসে বললাম? মাস বা বছরের ক্ষেত্রে মূলত ইন বসে। মান্থ আর ইয়ার, যেমন আমি যদি বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বলেন তো ইংলিশ কি হবে? এই ধরনের বাক্যগুলো আমরা করতে পারি না, কেন জানেন? এগুলো প্যাসিভ রিলেটেড বাক্য। কি বললাম বলেন তো? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, দেখেন, ল্যাঙ্গুয়েজ movement language movement was organized organized language movement was organized in 1952। দেখছেন, এই যে 1952 সাল দিলাম, এর আগে আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করেছি বা ইউজ করেছি। কি বললাম? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ অর্গানাইজড ইন 1952। হ্যাঁ, আবার আমি যদি বলি যে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, বলেন তো ইংলিশ কি হবে? কি বললাম? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, দেখেন, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ। এই ইজ প্লাস ভি3, ওয়াজ প্লাস অর্গানাইজড, হ্যাঁ, এগুলো কিন্তু সব প্যাসিভ সেন্টেন্স। এই প্যাসিভ আমাদের ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে, যাতে করে ইনস্ট্যান্টলি আপনি বাংলা একটা সেন্টেন্স বললে সেটাকে ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন। এই দেখছেন, এই যে বাক্যগুলো লিখছি কতটা প্র্যাকটিক্যাল। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি একটা মাসের নাম, 1952 একটা সালের নাম, এদের আগে আমরা ইন বসাচ্ছি। আর ঘড়ির কাঁটা বা সার্টেন টাইমের আগে আমরা অ্যাট বসাচ্ছি। আর অনের ব্যবহারটা কোথায় হয়? অর্থাৎ এই বাক্যটাকে আমি যদি এইভাবে বলতাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, তখন কিন্তু আমি অনের ব্যবহার করতে পারতাম যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st February। কি বললাম? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st February, অন 21st February। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th December। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো সাল বা মাসকে ইনের, মানে মাসের আগে, সাল বা মাসের আগে ইনের ব্যবহার করতে পারি, সার্টেন টাইমের আগে অ্যাটের ব্যবহার করতে পারি, আর তারিখ বা বার, ডে আর ডেট, এর আগে অনের ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি সে সোমবার আমার অফিসে আসবে, হি উইল কাম to my office, he will come to my office on Monday, on Monday। এরকম স্যাটারডে সানডে, কি বলছি, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, যে কোনো ডে আর ডেট, বার বা তারিখ, এর আগে অন প্রিপোজিশন বসবে। আবার বলছি, বার অথবা তারিখের আগে অন বসে। মাস বা বছরের আগে ইন বসে। আর সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। এই অ্যাট, ইন এবং অন, এদের কিন্তু আরো অন্যান্য জায়গায় ব্যবহার আছে। অন্যান্য আরো অনেক ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়, বাট এদের একটা প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে, আবারও বলছি, অর্থাৎ শুধুমাত্র সময়কে ইন্ডিকেট করতে, টাইমকে মেনশন করতে এই অ্যাট, ইন এবং অনের ব্যবহারটা আলাদাভাবে হয়। টাইম বা সময়কে ইন্ডিকেট করতে এর ভিতরে সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসবে, মাস বা বছরের আগে ইন বসবে, এবং ডে আর ডেট অর্থাৎ বার বা তারিখের আগে অন প্রেপোজিশনের ব্যবহার হবে। বার বা তারিখের আগে অন প্রেপোজিশনের ব্যবহার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলোকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর দেখেন, এখানে আরেকটা বিষয় বলছে, তাহলে এই যে বার বা তারিখের পূর্বে অন বসে, এটা আমরা পেলাম। এরপর কি বিষয়টা? দেখেন, এই যে অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, দেখেন আমি যদি আপনাকে এই পিডিএফ ফাইলটা দিতাম বা আমার যে বইটা আছে বইটাতে এগুলো আছে, আমি যদি বলতাম যে আজকে আপনি প্রেপোজিশনের চ্যাপ্টারটা পড়ে আসেন, এই যে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলকে ওই বইতে এইভাবে আপনি পাবেন? এটা তো আমার ইনস্ট্যান্টলি ব্রেনে যেভাবে আসতেছে, আমি ক্রিয়েটিভ ওয়েতে সেটা দিচ্ছি। অর্থাৎ এই লাইভ ক্লাস করার বেনিফিটটা কি? টিচারের আন্ডারে থাকা, টিচারের অধীনে থেকে ক্লাস করার বেনিফিট কিন্তু এইটাই, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলোকে ডেভেলপ করা বা শেখা। আমি যদি আপনাকে এটা পড়তে
বলতাম আপনি কিন্তু গতানুগতিক ধারায় পড়ে যেতেন। আর ওইভাবে গতানুগতিক ধারায় পড়ে গেলে কখনোই ভালোভাবে বোঝা যায় না যে স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে অন বসে, স্থির বস্তু স্পর্শ না করে অ্যাবভ বসে, ও চলমান থাকলে ওভার বসে, আন্ডার নিচে বোঝাতে আন্ডার বসে, বিলো বোঝাতে আন্ডার বসে। মানে এইভাবে ধারাবাহিকভাবে আপনি যদি পড়ে যেতেন, কখনোই অ্যাকচুয়াল জিনিসটা, অ্যাকচুয়াল থিংসটাকে আপনি নিতে পারতেন না, বুঝতে পারতেন না। বাট এই যেভাবে আমি করাচ্ছি, এক একটা প্রেপোজিশন দেখাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, এইটা করলে কি হয়, এটা ব্রেনের ভিতর গেঁথে যায়, এটা ধরে রাখা যায়। তা না হলে কখনোই শুধুমাত্র নিজে 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 পড়ে বা বই থেকে পড়ে এগুলো কাভার করা সহজ নয়। হতে পারে, মানুষ করতে পারে, বাট এটা অনেকটা কঠিন, অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তো দেখেন এখানে এবার কি বলছি। আমরা জানি যে অন মানে কি, অনের যে কমন একটা মিনিং, অন মানে উপরে। এই অ্যাবভ মানে কি, অ্যাবভ মানেও উপরে। ওভার মানে কি, ওভার মানেও উপরে। বাট এই তিনটা ওয়ার্ডের একটা পার্থক্য আছে, দেয়ার আর সাম ডিফারেন্স। সেটা হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে, স্পর্শ না করে উপরে চলমান কোনো বস্তু বোঝাতে ওভারের ব্যবহারটা হয়। আমাদের বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জায়গায় যদি প্রেপোজিশন থেকে কোনো কোশ্চেন আসে, তো ঠিক এই জায়গাটা থেকে, এই পার্টটা থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে। তাহলে আমি কি বললাম, কথাটা একটু বোঝেন। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, প্র্যাকটিক্যালি বোঝেন। আমার টেবিলের উপরে একটা মোবাইল আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই টেবল, দ্য মোবাইল ইজ অন মাই টেবল। এখানে টেবিলের পরে এটা আছে, টেবিলের সঙ্গে টাচ করে আছে, অর্থাৎ আমার অবজেক্টটা কি, টেবল। অবজেক্টকে স্পর্শ করে যদি উপরে কিছু থাকে, আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, সো দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। আমার টেবিলের উপর একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। সো এইখানে মূলত অনের ব্যবহার হয়। কিন্তু অবজেক্টকে স্পর্শ না করে উপরে যদি স্থির অবস্থায় থাকে, তখন অ্যাবভের ব্যবহার হয়। যেমন এই যে আমি ক্লাস নিচ্ছি, এখন আমার সোজা আমার মাথার উপর একটা লাইট আছে, একটা কারেন্টের বাল্ব আছে, একটা সিলিং ফ্যান আছে যেটা স্থির অবস্থায় দাঁড়ানো, একটা এয়ার কন্ডিশন আছে যেটা স্থির অবস্থায় দেয়ালে, অর্থাৎ অলের সাথে লাগানো। অর্থাৎ ওই যে সিলিং ফ্যান, এয়ার কন্ডিশন বা লাইট, এগুলো কিন্তু আমার মাথার উপরে আছে, তার মানে আমার এই মাথার সঙ্গে টাচ করিনি, একটা সেপারেট দূরত্বে স্থির অবস্থায় আছে। ওইগুলোকে আমি যদি মেনশন করতে চাই, তখন কিন্তু আমার কিসের ব্যবহার করতে হবে, অ্যাবভ। যেমন দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, অ্যাবাব, অ্যাবাব, হ্যাঁ, এর উচ্চারণটা এরকম হয়, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। হ্যাঁ, এরপরে কি, ওভার। আচ্ছা, আরেকটা কথা কি বললাম, দ্য এয়ার কন্ডিশন ইজ অলসো অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। বাট যদি ফ্যানটা ঘুরতে থাকে, যদি এটা মুভ করে, তখন আপনি বলবেন দ্য সিলিং ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, মুভিং ওভার মাই হেড। অর্থাৎ ওভারের ব্যবহারটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। মনে করেন উপরে কোনো একটা বস্তুকে স্পর্শ না করে কোনো কিছু চলতেছে, তখন এই ওভারের ব্যবহারটা হয়। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, ইউ ক্যান সে দ্যাট দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে উড়ে চলে গেল, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, প্লেন ইজ গোয়িং, প্লেনটা যাচ্ছে ওভার দ্য ল্যান্ড। অর্থাৎ এখানে ল্যান্ড আমার অবজেক্ট, এটাকে স্পর্শ না করে এর উপর দিয়ে একটা গতিশীল অবস্থায় প্লেনটা যাচ্ছে। সো এই জায়গায় ওভারের ব্যবহার হয়। ক্রিকেট খেলায় ধারাভাষ্য দেয়, দেখবেন একটা ব্যাটসম্যান যখন বলে হিট করে, যখন একটা সিক্স হয়, কমেন্ট্রিতে বলে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। এই যে ওভার দ্য বাউন্ডারি মানে কি, বলে হিট করার পর বলটা গ্রাউন্ডে স্পর্শ না করে গ্রাউন্ডের উপর দিয়ে চলমান অবস্থায়, গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে। এই যে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলতেছে, এইখানে ওভারের ব্যবহার হয়। তাহলে কি বললাম আমি, এটা একটু ক্লিয়ার করেন। অন, অ্যাবভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। অর্থাৎ অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে। পার্থক্যটা কি, অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু আছে, এখানে অনের ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু আছে, অ্যাবভের ব্যবহার হয়। অ্যাবভের ব্যবহার হয় অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান বোঝাতে ওভারের ব্যবহার হয়। যেমন আমি যদি আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, মনে করেন আমার হাতে একটা মোবাইল আছে, তাই না? এখন এই মোবাইলটাকে আমি যদি আমার এই মাথার পরে রাখি, সো আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই হেড। অর্থাৎ এটা আমার হেডকে টাচ করে আছে, অবজেক্টকে হেড। এখন এইটা যদি এইরকম জায়গায় সেপারেট একটা দূরত্বে স্থির অবস্থায় থাকে, দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড, দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড। আবার এইটা যদি এইখানে যদি দৌড়াতে থাকে, অবজেক্টকে স্পর্শ না করে, আমার মাথাকে স্পর্শ না করে যদি দৌড়ায়, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। সো দ্যাট ইজ দ্য থিংস। বিষয়টা হচ্ছে এরকম, একটু বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি বুঝতে পারলে এই বিষয়টা আপনি আর কখনো ভুলবেন না। আর
প্রেপোজিশনের ব্যবহার যে ভালোভাবে করতে পারে, সে খুব ভালো একটা কনফিডেন্ট পেয়ে যায় এই ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে। সে, আবারও বলছি, এই ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে অনেক 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 ভালো একটা কনফিডেন্স সে পেয়ে যায়। আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনি যদি মনে করেন যে আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, আপনাকে অবশ্যই অবশ্যই এই প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানা লাগবে। কারণ এগুলোকে কারেক্টলি ইউজ করতে না পারলে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে কানেকশন, এই কানেকশনটা ভালোভাবে আপনি স্থাপন করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন না। ওয়ার্ডগুলো খাপছাড়া খাপছাড়া মনে হবে, সেন্টেন্সটা ডেকোরেটেড হয় না প্রপারলি। সো এই জন্য বলছি এটা জানতে হবে। এবার এবার দেখেন, এই ওভারের আরো কিছু ব্যবহার আছে, যেমন সমগ্র অর্থে। যেমন আমি যদি বলি আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি বললাম বলেন তো? আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি সারা বিশ্ব ভ্রমণ করব, এখানে ওভারের ব্যবহার হয়। কর্তৃত্ব আরোপ করতে ওভার হয়, কর্তৃত্ব আরোপ। এটা কেমন জানেন? মনে করেন আমরা অনেকেই শহরের পরে বাসা ভাড়া নিয়ে থাকি না, বাসার মালিক অনেক সময় বিভিন্ন রুলস রেগুলেশন ইম্পোজ করে না, যে ছাদে ওঠা যাবে না, ছাদে কাপড় নাড়া যাবে না, এখানে ময়লা ফেলা যাবে না, এই ধরনের কথা অনেকেই বলে না। এখন দেখেন, যদি এরকম কোন একটা সিচুয়েশন আসে, আপনি যদি বলেন যে ওই ওই বাড়ির মালিক আমার উপর অনেক নিয়ম জারি করেছে, আমি এই বাড়িটা ভাড়া নিয়েছি, ঠিক আছে? সো দ্য অনার অফ দিস হাউস, দেখেন, দ্য অনার অফ দিস হাউস হ্যাজ ইম্পোজড, অর্থাৎ জারি করেছে, মেনি রুলস ওভার মি, আমার উপর। এই যে এই জায়গাটাতে কিন্তু আমার হ্যাজ ইম্পোজড মেনি রুলস, মেনি রুলস ওভার মি, এই জায়গাটাতে কিন্তু আমার মূলত ওভারের ব্যবহার হয়। কি অর্থে? এই যে কর্তৃত্বর অর্থে, অর্থাৎ ওই লোকটা কিন্তু আমার উপর একটা কর্তৃত্ব খাটাচ্ছে যে আমি তোমার মালিক, তাই না? তো এই কথাটা যদি কেউ বলে যে এই বাড়ির মালিক আমার উপর অনেক নিয়ম দিয়ে দিয়েছে, নিয়ম জারি করেছে, হ্যাঁ, আহ, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই বিষয়, সো দ্য অনার অফ দ্য হাউস হ্যাজ ইম্পোজড মেনি রুলস ওভার মি। দেন বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভারের ব্যবহার হয়। দেখছেন এটা কতটা পাওয়ারফুল একটা প্রেপোজিশন? ওই যে আগে একটা দেখালাম ইন, আর একটা হচ্ছে ওভার। বিপরীত পাশে মানে, মনে করেন আপনি একজনকে খোঁজার জন্য গিয়েছেন, আপনার ফেসবুকে কথা হয়, দূরের বন্ধু, আপনি গেলেন, মনে করেন আপনি তাদের গ্রামে গিয়ে বলছেন যে হোয়ার ডাজ রহিম লিভ হিয়ার, রহিম এখানে কোথায় বাস করে, রহিম রহিম নামের একটা ছেলের খোঁজে আপনি গেলেন। সো রহিমের খোঁজ আপনি পাচ্ছেন না। এখন রহিমের কোনো একটা নেইবার্স বা প্রতিবেশীর কাছে যাই গিয়ে আপনি এটা জিজ্ঞাসা করছেন যে ওয়ার ডাজ রহিম লিভ, ওয়ার ডাজ রহিম লিভ, রহিম কোথায় বাস করে, ওয়ার ডাজ রহিম লিভ। এখন সে আপনাকে উত্তর দিচ্ছে যে রহিম তো নদীর ওই পারে বাস করে। আপনি যেখানে গেছেন তার বাড়ির সামনে একটা নদী আছে, বা একটা খাল আছে, বা একটা ব্রিজ আছে, হ্যাঁ। তখন আপনি কিভাবে, অর্থাৎ সেই নদীর ওই পারে ওই লোকটার প্রতিবেশী নেইবার্স বা ওই রহিমদের বাড়ি, তখন ওই লোকটা কিন্তু আপনাকে বলতে পারে যে রহিম লিভস ওভার দ্য রিভার, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ক্যানেল, ওভার, ওভার মানে ওই পার, ওই পার। বিপরীত পাশে, অন্য পাশে বোঝাতে আমার এই ওভার প্রিপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। ওকে, খুব ভালোভাবে দেখেন, আজকে ক্লাস নিচ্ছি, এরপর থেকে এই ফ্রি ক্লাসগুলো এরকম রেগুলার ওয়েতে রেগুলারিটি মেনটেন করে কিন্তু আর হবে না। আপনারা যারা পেইড কোর্সে আসবেন, যারা ভর্তি হয়েছেন অলরেডি, এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকবে, যারা ভর্তি হবেন শুধুমাত্র তারাই রেগুলার ওয়েতে ক্লাস করতে পারবেন একটা ওয়েল এনভায়রনমেন্টে। পেইড কোর্সে আসলে সেখানে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ। এবং আমি কিভাবে বোঝাই, কিভাবে দেখাই, এটা আমার মুখে বলা লাগেনি, নিশ্চয়ই আপনারা ক্লাসগুলো করে আসছেন রেগুলার ওয়েতে। আজকে আমাদের 7th ক্লাস। এবং যারা, সবাই তো হয়তো আসতে পারবেন না, যারা পারবেন না তারা এই গ্রুপগুলোতে থাকবেন, কারণ এখানে পরবর্তীতে আপনি ক্লাস পাবেন, অনেক ইনফরমেশন পাবেন, অনেক ম্যাটেরিয়ালস পাবেন, যেগুলো আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি হেল্পফুল হবে। তো থাকবেন। কিন্তু আমি এইটা বলতে চাচ্ছি, যদি কেউ মনে করেন আমি প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমি একজন মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, বা দ্রুত ডেভেলপ করতে চাই, দ্রুত আইএলটিএস এক্সাম ফেস করব, বা আমি একটা কর্পোরেট অফিসে জব করি, বা আমার বিদেশে যাওয়া লাগবে, আপনি হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কেউ এটা করতে পারবেন। এবং আমার গাইডলাইনের ভিতর থেকে
কারেক্ট অর্ডার মেনটেন করে সঠিক সিকোয়েন্স অনুযায়ী দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো আগামীকালকের ভিতরে ভর্তি কনফার্ম করে শুরু থেকেই ক্লাসগুলো করবেন, তাহলে ধারাবাহিকতা মেনটেন করে আপনি ডেভেলপ করতে পারবেন। বাট অনেকেই 4 দিন 5 দিন 10 দিন পরে ভর্তি হয়, তখন কিন্তু ধারাবাহিকতা থাকে না। এটা তো আমার ব্যাস, আমি তো আর আপনাকে 5 দিন পরে ভর্তি হলে প্রথম থেকে ক্লাস নিব না। এই জন্য বলছি শুরু থেকে করার চেষ্টা করবেন। এরপর দেখেন কি বলছে, আন্ডার মানে নিচে, বিলো মানে অবস্থান পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝায়, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো কিছু ছোট ছোট পার্থক্য আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, অতটা কাজে লাগে না। তারপর আমি যদি একটু বলি, দেখেন নিচে বলতে এটা কেমন জানেন, এটা হচ্ছে, আমি যদি বলি হে আমার আন্ডারে কাজ করে, আমরা বলি না এটা, হি ওয়ার্কস আন্ডার মি, সে আমার আন্ডারে কাজ করে মানে আমার অধীনে কাজ করে, এইটা বোঝাতে আন্ডারের ব্যবহার হয়। আবার এর আরেকটা ব্যবহার হচ্ছে এরকম, কোন একটা বিষয়কে কিছু ক্যাপচার করে রাখে, ঢেকে রাখে। মনে করেন যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার সামনে একটা টেবিল আছে, সেখানে একটা ডেস্কটপ রাখা আছে। এখন আমার যে টেবিল, আমার যে ক্লাস, এই ক্লাসের যে টেবিল, এই টেবিলের নিচে একটা বিড়াল আছে, ক্যাট। ওকে, দ্যার ইজ আ ক্যাট। হ্যাঁ, এখন এই বিড়ালটাকে আমি এই উপর থেকে যদি দেখতে না পারি, বিড়ালটা টেবিলের নিচে আছে, কিন্তু এই টেবিল যদি ওই বিড়ালটাকে কাভার করে রাখে, ক্যাপচার করে রাখে, বিড়ালটাকে যদি উপর থেকে দেখা না যায়, আই ক্যান সে দ্যাট দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। কিন্তু ওই বিড়ালটা মনে করেন টেবিলের নিচে আছে, বাট একটা পাশে আছে, কোন একটা কোনায় আছে, আমি উপর থেকে ওটাকে দেখতে পাচ্ছি কোন এক দিক থেকে, বিড়ালটাকে টেবিলটা কাভার করতে পারেনি, তখন আমি কিন্তু এই বিলো প্রিপজিশনের ব্যবহার করতে পারি, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল। এছাড়া বিলোর যে ব্যবহারটা অবস্থান, পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝায়। গুণগত মান, মনে করেন এই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টের লেভেলটা ভালো, মানটা ভালো, দ্য লেভেল অফ দিস প্রোডাক্ট ইজ বিলো অফ দ্যাট প্রোডাক্ট। অর্থাৎ এই জায়গাটা আপনাকে একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দেখলে এটা কাভার করতে পারবেন, এক কথায় উত্তর হয়ে যায়। অনেক বেশি এক্সাম্পল আছে এই ফাইলটার ভিতরে, আমরা সেখানে আসবো। বাহাইন্ড মানে পিছনে, এগুলো সব এক কথায় উত্তর। প্লিজ স্টে বাহাইন্ড মি, আমার পিছনে দাঁড়াও। বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পরে, এইটা একটু আমি বলি, অনেকে এটা সম্পর্কে কনসেপ্ট রাখে না বা ধারণা রাখে না, অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার, এইটা যে একটা প্রেপোজিশন সেইটাই অনেকেই জানে না। যেমন দেখেন, নির্দিষ্ট সময় পর কল্পনার বাইরে বা সামর্থ্যের বাইরে বোঝায়, কেমন সেটা, মনে করেন আপনি বাজারে গেছেন একটা বাইক কিনতে। ফর এক্সাম্পল, আপনার পছন্দের বাইক R15 ভার্সন 3। এখন এই বাইকটার মূল্য 4.5 লাখ টাকা। এখন ওই ইয়ামাহা বা বাইকের যে শোরুম, সেখানে গিয়ে আপনার পছন্দ হয়ে গেছে MT-15 ভার্সন 2, যার দাম 5,25,000 টাকা। এখন অত টাকা তো আপনার কাছে নেই। এখন ওই গাড়িটাই আপনি হাত দিয়ে বলছেন যে এই গাড়িটা আমি কিনতে চাচ্ছিলাম, বাট আমার কাছে তো এত টাকা নেই। এই যে টাইমটা, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাতে ওই যে গাড়িটার দাম বেশি, যেটার মূল্য বা প্রাইস টাকা আপনার কাছে নেই, ওইটাকে আপনি এইভাবে বলতে পারেন, এইভাবে কল্পনার বাইরে আপনি এই কথাটা এইভাবে বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই বাইকের মূল্যটা, প্রাইসটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কল্পনার বাইরে, মানে এত টাকা আমার কাছে নেই। একটা শপিং মলে গেছেন আপনি কেনাকাটা করতে, ভালো একটা পোশাক আপনার পছন্দ হয়েছে, বাট ওই পোশাক, ওই ড্রেসের যে দাম, ওই টাকাটা আপনার কাছে নেই। তখন আপনি কি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই প্রাইসের, এই ড্রেসের যে প্রাইস, যে মূল্য, সেটা আমার বাজেটের বাইরে, সাধ্যের বাইরে, সীমার বাইরে, কল্পনার বাইরে। এইভাবে আমরা কথা বলতে পারি না? অবশ্যই পারি কিন্তু। এরপর দেখেন, ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু এর ব্যবহার হয়। এটা কেমন, আগে বোঝেন। প্রথম ব্যবহারটা হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, অর্থাৎ বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করছে বা ঢুকছে, এইখানে ইনটু এর ব্যবহার হয়। যেমন দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, এর মানে হচ্ছে ছেলেটা রুমে প্রবেশ করলো, ভিতরে আসলো, ভিতরে ঢুকলো। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো। এখানে ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। কিসের ব্যবহার বলছি? ইনটু। ওকে, আবার দেখেন, আবার দেখেন, আমি যদি আরেকটা কথা বলি, মনে করেন আপনি একটা ট্রেনে যাবেন,
আগের দিন টিকিট কেটে রাখছেন, পরের দিন ভোরবেলায় ট্রেনটা ছাড়বে। এখন আপনি টাইমলি স্টেশনে পৌঁছাতে পারেননি, আপনি যখন পৌঁছালেন ওই টাইমে ট্রেনটা কেবল ছাড়া শুরু করছে, আস্তে আস্তে চলা শুরু করছে। তো এই জায়গাটায় আপনি দৌড়ায় গিয়ে ট্রেনের ভিতর উঠতে যাচ্ছেন, একজন আপনাকে বলছে, থামাই দিচ্ছে যে ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, ইউ উইল ফল ইনটু অ্যাক্সিডেন্ট, ইউ উইল ফল ইনটু অ্যাক্সিডেন্ট, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। অর্থাৎ চলন্ত ট্রেনে উঠো না, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন মানে কি বললাম, চলন্ত ট্রেনে উঠো না। অর্থাৎ এই যে ডোন্ট গেট ইনটু, অর্থাৎ এই যে আপনি বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় দৌড়ায় গিয়ে ওই ট্রেনের ভিতর আসতে যাচ্ছেন, ওই জায়গাটায়, ওই সিচুয়েশনটায় আমার ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। তাহলে আমি কি বললাম, বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করছে, দৌড়াচ্ছে, এখানে ইনটু এর ব্যবহার হয়। এছাড়া কি আছে এখানে, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। সেটা আবার কেমন, এটা যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে, সেটা হচ্ছে, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সেটা হচ্ছে, মনে করেন বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক দল আছে, একটা পার্টি আছে, জাতীয় পার্টি। হ্যাঁ, এই পার্টিটার নাম আপনারা জানেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের দল। এখন এই পার্টিটার এখন তিনটা গ্রুপ। একটা হচ্ছে জিএম কাদের, ইনি অপারেট করে। আরেকটা হচ্ছে, মনে করেন ওনার দুইজন ওয়াইফ, একটা হচ্ছে রওশনার এরশাদ, একজন বিদিশা এরশাদ, তো দুইজনের দুইটা গ্রুপ। তো জিএম কাদের, রওশনার এরশাদ, বিদিশা এরশাদ। এখন আমি যদি বলি যে জাতীয় পার্টি তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, এই কথাটা আমি ইংলিশে কিভাবে লিখবো, কি বললাম বলেন তো, জাতীয় পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি যেটা ইংলিশে লিখতে চাই, আমার এইভাবে লিখতে হচ্ছে যে জাতীয় পার্টি হ্যাজ হ্যাজ বিন ডিভাইডেড, ডিআইভিআইডিইডি, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, এটা বিভক্ত হয়ে গেছে, হ্যাঁ, দলটা বিভক্ত হয়ে গেছে। সো জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড, এই দেখেন, দেখছেন, ইনটু, ইনটু থ্রি পার্টস বা থ্রি গ্রুপস। এরকম ভাবে এইখানে কি বলছে কথাটা, যে দলে দলে ভাগ হওয়া বা পরিবর্তিত হওয়া, রূপ পরিবর্তিত হওয়া, ওই যে একটা পার্ট চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, একটা রূপ থেকে আরেকটা রূপে যাচ্ছে। এই অর্থাৎ জাতীয় পার্টির মনে করেন একটা দল ছিল, সেটা আরেকটা ফর্ম তারা তৈরি করছে সেখানে। তো এইভাবে আমার ইনটু প্রিপজিশনের ব্যবহার মূলত এই দুইটা জায়গায় হয়ে থাকে। একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু ঢুকছে বা আসছে, প্রবেশ করছে, এইখানে ইনটু এর ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে বিভক্ত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। তারা পাঁচটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে, দে দে আর ডিভাইডেড ইনটু ফাইভ গ্রুপস। জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। এখানে ইনটু প্রিপজিশনের ব্যবহার হয়। এই যে উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, নির্দিষ্ট সময় পর, ডিউরিং মানে ধরে বোঝায়, ফর মানে জন্য বা কারণ, ফর মানে কি একটা চতুর্থী বিভক্তি। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। ও ডাবল এফ অফ, দেখেন বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, পড়ে যাওয়া অর্থে এটা বসে। যেমন এই যে ও ডাবল এফ, একটা অফ আর একটা অফ, ও এফ অফ, এর মানে হচ্ছে এর অধিকারে মালিকানা বোঝাতে বসে। অর্থাৎ এই দুইটার পার্থক্য কি, আমরা বলি না দরজাটা অফ করো, মোবাইলটা অফ করো, জানলাটা অফ করো, এই অফ হচ্ছে এই ও ডাবল এফ, এই অফ বন্ধ করা, ক্লোজ করা, ও ডাবল এফ। আর এই যে ও এফ অফ, এর মানে হচ্ছে এর র, ষষ্ঠী বিভক্তি, কারো অধিকারে কোনো কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এটা ব্যবহৃত হয়, পজেস করে। এরপর দেখেন, আপন, উইদিন, উইদাউট, ফ্রম, এগুলো এক কথায় হয়ে যায়। যেমন এই উইদিনের কথাটা যদি একটু বলি, লেখা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। এটা কেমন জানেন, ওই যে ফার্স্টে একটা বাক্য আমি আপনাদেরকে বলছিলাম না, যে আপনার বাসায় সারাদিন শুয়ে আছেন, আপনার ভালো লাগছে না, আপনার মাকে বলছেন যে আমি একটু মাঠের দিকে যাচ্ছি। এই কথাটা আপনি কিভাবে বলছেন, যে বা আমি একটু স্কুলের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, যে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস, TOWARDS, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, মানে কি আমি বাজারের দিকে যাচ্ছি। এবার আপনি আবার আপনার আম্মুকে বলছেন যে আম্মু আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। তাহলে ইংলিশটা কি, আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, উইদিন 20 days। তাহলে কি বললাম টোটাল কথাটা, যে আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই যে সার্টেইন টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট করা, কোনো কাজ সম্পন্ন করা, এইখানে মূলত উইদিন প্রেপোজিশনের ব্যবহারটা হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, রাইট? সো এইভাবে এই প্রিপোজিশনগুলোর ব্যবহার হয়।
আপনারা এখানে যতগুলো দেখালাম, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ, যেগুলোর প্রচুর ব্যবহার আছে, কনফিউশন তৈরি করে, সেটা নিয়ে আমি বেশি কথা বলছি। এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এটার রেকর্ড যদি একবার আপনি দেখেন, আশা করি এই প্রেপোজিশন নিয়ে সমস্যা থাকবে না। এখন আমি এই প্রত্যেকটা প্রেপোজিশনের যে ডিটেইলস ইউজটা আছে, ডিটেইলস যে ব্যবহারটা আছে, এইটা নিয়ে একটু কথা বলবো, এইটা একটু আপনাদের সামনে দেখাবো। সবাই এইখানে একটু মনোযোগ দিবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন, এই যে বিষয়গুলো দেখাচ্ছি, সেই প্রথম দিন থেকে আজকে 7th ক্লাস, এগুলো আপনারা এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অফলাইন হোক বা অনলাইন হোক পেইড কোর্সে ইনভলভ আছেন, বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন। সেই পেইড কোর্সের ক্লাসগুলোর সঙ্গে আমার এই ফ্রি ক্লাসগুলোর কম্পেয়ার করবেন, দেখবেন আপনি বেটার কিছু পাবেন এখান থেকে। কারণ আমি সেইভাবেই অনেক টাইম নিয়ে ইন ডিটেলসে এই জায়গাটাতে প্রত্যেকটা বিষয় শেখাই বা বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে যাচ্ছি। তো এতটুকু বলতে পারি, আহ, এই এই যে ক্লাসগুলো, যারা হয়তো অনেকে আছেন যারা একটা বা দুইটা ক্লাস করছেন আজকে, কারণ ওই এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এগুলো সবার জন্য উন্মুক্ত থাকে, তো অনেকে হয়তো 2 দিন বা 3 দিন আগে জয়েন করছেন বা বেশি ক্লাস দেখতে পারেননি। তো প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখবেন। দেখলে এই ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, বেসিক যে একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটাকে আপনি মজবুত করতে পারবেন, এতটুকু বলতে পারি। বাট প্রফেশনালি ইংরেজি শেখার জন্য প্রচুর কমিউনিকেশন করতে হয়, কনভারসেশন করতে হয়, স্পিকিং করতে হয়, সেটা টিচার বা মেন্টরের অধীনে থেকে। তার জন্য আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল কোর্স করতে হবে, যেটা আমরা আগামীকাল থেকে শুরু করব। যেটার বেনিফিট কি সেটাও আমি আপনাদেরকে বলছি, টু ওয়ে কমিউনিকেশন। ভাষা শিখতে গেলে অবশ্যই সেটার প্রয়োজন হয়। তো যারা আসবেন আগামীকাল থেকে, বুঝতে পারবেন আপনারা কতটা ডেভেলপমেন্ট সেই জায়গাটা থেকে পাচ্ছেন বা পাবেন। তো আমি এতটুকু বলতে পারি, এখানে যারা আছেন, আমি দেখাচ্ছি এটা এখনই, অনেকে আছেন না বলেন তো যে কেউ কে আছেন আমাকে বলতে পারবেন, একটু রেইজ এন্ড প্রেস করতে পারবেন যে যে কোনো একটা জায়গায়, আপনার প্রতিষ্ঠানের নাম বলতে হবে না, যে কোনো একটা জায়গায় যারা পেইড কোর্স করছেন অলরেডি, অনলাইন হোক বা অফলাইন হোক, আপনি পেইড কোর্সে আসেন, সেটা থাকা সত্ত্বেও আমার এই ক্লাসগুলো রেগুলার করেন, লাইভ ক্লাস বা রেগুলার দেখেন, এরকম কেউ আছেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, এখানে দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, দেখি এরকম কেউ আছেন কিনা। হ্যাঁ, এই যে কয়েকজন প্রেস করছে আবার উঠে নিচ্ছে, কারা? হ্যাঁ, বলতে পারবেন একজনও? এই মানে প্রতিদিন আমার ক্লাসগুলো করেন কারা, আবার অন্য জায়গায় ক্লাস করেন? হ্যাঁ, সাদিকা সুলতানা, হ্যাঁ, সাকিবুল, বলেন তো। হ্যাঁ, আপনাকে আপনাকে দেখি প্রতিদিন করতে। এই এই আপনি যেখানেই কোর্স করেন না কেন, কোথায় করেন এটা আমি জানতে চাই না, বাট কোনো চেঞ্জ বা কোনো ডিফারেন্স কি বুঝতে পারেন আপনার সেই কোর্সটার সঙ্গে এই ফ্রি ক্লাসগুলোর? এই যেভাবে আমি অর্গানাইজ ওয়েতে বা গোছানো পদ্ধতিতে এই ক্লাসগুলো নিচ্ছি, বোঝা যায় মনে হয়? স্যার, জি স্যার, বোঝা যায় আপনার ক্লাসের প্রতিটা সিকোয়েন্স আমি যে আছে আপনার আমার একটু বুঝতে সহজ হচ্ছে। জি স্যার, আপনার ক্লাস অনেক বেশি ভালো লাগে স্যার। আপনার ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। না, স্যার অনেক ইফেক্টিভ স্যার। এটা এটা আমি সেই কথা বলছি না, আমি আপনাদের বলতে চাচ্ছি এইটা, যারা বিভিন্ন জায়গায় কোর্স করেন, যারা অন্যান্য জায়গায় ক্লাস করেন, আপনি কোথায় করেন, সেখানে কিভাবে কেমন পড়ায়, এটা আমি জানতে চাচ্ছি না, কেউ খারাপ পড়ায় না, বাট সেই ক্লাসগুলোর সঙ্গে আমার এই ক্লাসগুলো আমি কম্পেয়ার করতে বলছি, যে এই জায়গাটায় আপনি নতুন কিছু পান কিনা, সেইটা কি আপনারা পান? ক্রিয়েটিভ কোনো ওয়ে কি আপনারা পান? বা বুঝতে পারেন যে এই যে অর্ডারটা, এই অর্ডারটা হ্যাঁ মেনটেন স্যার, না পাই করলে পাই পাই। ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট জি হবে স্যার, না। আপনার ক্লাস হ্যাঁ, এই সিকোয়েন্স অনুযায়ী আর এটা বাংলা ইংলিশ মানে কম্বিনেশনে যে হ্যাঁ। সেটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। বইয়ের লিংক দেওয়া আছে তো, যারা বই, আমার লেখা বইটা অর্ডার করবেন, এই যে আমার লেখা বই, এই যে দেখেন, এটা যারা অর্ডার করবেন ওয়েবসাইট থেকে করতে পারবেন। এই যে এগুলো অনেক অনেক বই আছে, প্রতিদিনই যাচ্ছে, আজকেও রাইডার দেখলাম নিয়ে গেছে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের, তো এটা আপনারা পারচেস করতে পারবেন। এটা প্রায় 400 টাকা। যারা যারা পেইড কোর্সে আসছেন বা যারা ফ্রি ক্লাস করছেন, যে কেউ এটা কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে 2 থেকে 3 দিনের ভিতর হোম ডেলিভারিতে আপনার হাতে পেয়ে যাবেন, অর্ডার করলে আপনার ঠিকানা দিলে। ঠিক আছে? এটার ভিতরে এই যে যা যা পড়াচ্ছি, আমি যা যা দেখাচ্ছি, এই বইটার ভিতরে সবকিছু আছে, একদম সহজ এবং সাবলীল ভাষায় লেখা একটা বই। আহ ইংরেজি ভাষা শেখার জন্য সত্যিকার অর্থেই ইফেক্টিভ হবে। এবং যারা আমার একটা দুইটা তিনটা ফ্রি ক্লাস করে যাচ্ছেন বা যারা আমার রেগুলার স্টুডেন্ট ক্লাস করেন, বইটা পড়লে মনে হবে যে আমি আপনার ক্লাস নিচ্ছি। কারণ ওই বইটা আমি সেইভাবেই সাজিয়েছি, আমি যেভাবে লেকচার দিই, যেভাবে কথা বলি, যেভাবে পড়াই, ওই বইয়ের ভিতরে লেখাটাও ঠিক আমার মুখের কথাগুলো। এই বইয়ের কোনো ভাষা নাই। এবং ওই বইয়ের যে কম্পোজ, যে টাইপিং, অনেকে হয়তো ইতিমধ্যে হাতেও পেয়েছেন, বইটা নিয়েছেন, অর্ডার করেছেন, আমি জানি। তো
তো যারা বইটা পেয়েছেন বা যাদের কাছে আছে, টাইপিংটা দেখবেন অভ্র ফন্টে করা, অর্থাৎ আমার মোবাইলে টাইপ করে করে লেখা এগুলো। হ্যাঁ, মানে কোনো কম্পোজার দিয়েও ওটা করা না। তো এই জন্য এটা করছি যাতে করে আমি নিজে নিজে কন্টেন্ট সাজিয়ে যে কোনো জায়গায় বিভিন্ন ব্যস্ততার ভিতরে কাজের ভিতরে থাকলেও আমি আমার মতো করে আমার ফ্রি টাইম বুঝে একটু 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 করে আমি নিজের মতো করে ওটা লিখছি। তো এই জন্য বলছি ওই বইটা দেখলে মনে হবে যে আমি লেকচার দিচ্ছি আপনাকে। এই এই বইয়ের বিশেষ করে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টার গুলো ওপেন করে দেখবেন যারা বইটা হাতে পেয়েছেন। এই এই ভার্বগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন মজবুত করে। ওই চ্যাপ্টারগুলো দেখলে আপনার মনে হবে যে না, এ তো স্যারই ক্লাস নিচ্ছে। হ্যাঁ। আর এই প্রেপোজিশনের চ্যাপ্টারগুলো ঠিক এই যেভাবে দেখাচ্ছি এইভাবে ওইখানে প্রেজেন্ট করা আছে। তো যে কথাটা আমি বলছিলাম বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি তো দেখিয়ে দিলাম প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার কেমন হয়। আর এইখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার আছে। এটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। বাট এইটা আপনার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এখানে আপনি যত প্র্যাকটিস করতে পারবেন, যত সময় দিতে পারবেন, তত এই জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন। বাংলা আছে, ইংলিশ আছে, এইখানে যেটা দেওয়া আছে এর জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। এখানে আপনার উপর ডিপেন্ড করছে। আপনি প্র্যাকটিস করলে, আপনি সময় দিলে ডেভেলপমেন্ট আপনার আসবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা আমার কোর্সে আসছেন বা আমার পেইড কোর্সে যারা আসবেন, যারা থাকবেন, তাদের এত কিছু কোনো কিছু করা লাগবে না। কারণ আহ, আমি সবসময় প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করি। যারা গতকাল আমার ক্লাসে ছিলেন, প্যাসেজ অ্যানালাইসিস করিয়েছিলাম। আমি কিন্তু প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করি। ছোট ছোট রুলস স্ট্রাকচার, এর ভিতরে আমি সীমাবদ্ধ থাকি না, অনেক অনেক প্যাসেজ অ্যানালাইসিস করি। তো যখন আপনাদের 1 মাস ক্লাস নেওয়ার পর আমি রেগুলার ওয়েতে এই প্যাসেজগুলো অ্যানালাইসিস করাবো, এই প্যাসেজ নিয়ে আমি যখন কথা বলবো, সেইখানে যখন প্রেপোজিশন আমরা দেখবো, প্রেপোজিশনের ব্যবহার আমরা দেখবো, আমি আপনাকে ওটা দেখিয়ে স্মরণ করিয়ে দিব যে দেখেন এই প্যাসেজ, এই বাক্যের ভিতরে এই প্রেপোজিশনের ব্যবহারটা হয়েছে ঠিক এই কারণে। এইভাবে যখন আমি করাবো, 10 থেকে 12টা প্যাসেজ সলভ করলে এই প্রেপোজিশনের যে প্রবলেমগুলো সেটাও আপনি সমাধান করতে পারবেন। কারণ এগুলো একদিনে নিয়ে নেওয়ার জিনিস না। এটা আপনি কতক্ষণ ধরে মুখস্থ করবেন বা কতটুকুই বা একজন ধরে রাখতে পারে। বাট এই যেটা আমি দিচ্ছি আজকের ক্লাসটা থেকে, যে কনসেপ্টটা আপনাদের দিচ্ছি বা যেভাবে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি, এটা আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখবেন, প্রেপোজিশন সম্পর্কে অনেক ভালো একটা কনসেপ্ট চলে আসবে। এটা আসার পর ওই কি বললাম, ওই প্র্যাকটিক্যাল জায়গাটা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্রেপোজিশন পাইলে সেটা আপনি আইডেন্টিফাই করবেন এবং আপনি সেটা বোঝার চেষ্টা করবেন, রিয়েলাইজ করবেন যে কেন এই বাক্যের এই পজিশন, এই জায়গায় এই প্রেপোজিশনটা বসলো। ওইটা যখন আমি আপনাদের প্যাসেজ অ্যানালাইসিস করাবো, আমি আপনাদের এটা বলে দিব, দিলে দেখবেন ওইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো যারা কোর্সে আসবেন তাদের এটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তারপর আমরা এখান থেকে কয়েকটা একটু দেখি, বোঝার চেষ্টা করেন। এটা নিজের উপর ডিপেন্ড করছে। আমি ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, এটা সুন্দরভাবে সাজানো আছে, আপনারা পড়লে এটা পারবেন। দেখেন, এবং ক্লাস 6 থেকে 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে ইংলিশ গ্রামারে এই প্রেপোজিশনের কিন্তু ব্যবহার করতে হয়। উইথ বা উইদাউট যে ক্লজ গুলো থাকে, অর্থাৎ ওই যে কি বলে একটা ব্ল্যাঙ্ক থাকে না 1 নম্বর 2 নম্বর কোশ্চেনে, ইংলিশ গ্রামারের প্রেপোজিশন আর্টিকেল এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এইগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে ওইগুলো সলভ করা অনেক সহজ হয়ে যায়। তো দেখেন, এখানে প্রেপোজিশনের 30টা ব্যবহার আছে। একটা হচ্ছে ইউজ অফ অ্যাট। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। আবারও বলছি, যে কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে মূলত 2টা প্রেপোজিশনের ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। নির্দিষ্ট সময় বা সার্টেন টাইমের আগে অ্যাট এর ব্যবহার হয়। আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এই যে সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে 9টা, 10টা, 11টা, 12টা অ্যাট বসে। দূরত্ব বোঝাতে অ্যাট বসে। তাহলে আমি কিন্তু আপনাদের এই দুইটাই বলছিলাম অ্যাটের ব্যবহার। এইটা ছাড়াও এখানে আরো 3টা ব্যবহার আছে, বাট ওই দুইটা হচ্ছে মেজর। এই 3টা কি, দূরত্ব, যেমন ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হিয়ার। ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে, ডিস্টান্সকে ইন্ডিকেট করে। সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হিয়ার। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। হ্যাঁ, বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। সে 16 সালে এসএসসি পাস করেছে। সে 18তে
আহ, সে 16তে এসএসসি পাস করেছে, 18তে এইচএসসি পাস করেছে। তো এই যে সেন্টেন্সগুলো, এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এইগুলো হচ্ছে মূলত অ্যাটের ব্যবহার। কি কি বললাম? 5টা ব্যবহার দেখেন। যে কোনো প্লেস বা জায়গার আগে, অর্থাৎ জায়গাটা তুলনামূলক ছোট জায়গা হয়, দেন নির্দিষ্ট বা সার্টেইন টাইমের আগে অ্যাটের ব্যবহার হয়, দূরত্ব বোঝাতে, দাম বোঝাতে এবং বয়স বোঝাতে। এখন একটা বিষয়ের উপর আমি আপনাকে একটু হিন্ট দিয়ে দেই। এটা কিন্তু কোনো নিয়ম না, কোনো রুলস না, বাট একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই অ্যাট প্রিপোজিশন মোস্ট অফ দ্য টাইম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। নিউমেরিক মানে সংখ্যাবাচক শব্দ। মানে আপনি সবকিছু ভুলে যান, এটার পূর্বে এটা, এটার পূর্বে এগুলো ভুলে যান। গিয়ে একটু এক্সাম্পল গুলো যদি আপনি দেখেন, এই প্রথমটা বাদে বাকিগুলোতে দেখেন, এই যে নয়টা, 10টা, 200, 100, 50, 150, 16 আর 18, এই ওয়ার্ডগুলো কি সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? এবং এর আগে দেখেন অ্যাড বসছে, 16-র আগে অ্যাড, 18-র আগে, 150-এর আগে। অর্থাৎ আমি কি বলছি এখানে, যে আপনি সবকিছু ভুলে যান, যে নির্দিষ্ট সময়, দূরত্ব, দাম, বয়স, এগুলো ভুলে যান। জাস্ট নিউমেরিক ওয়ার্ডের আগে দেখেন এই অ্যাড প্রিপোজিশনটার ব্যবহার আছে মোস্ট অফ দ্য টাইম। তো এটা হয়ে থাকে, এটা কোনো নিয়ম না, কোনো রুলস না, জাস্ট একটা হিন্ট একটু দিয়ে রাখলাম, একটু জেনে জেনে রাখবেন, এইটা হচ্ছে বিষয়। এছাড়া অ্যাটের মেইনলি 5টা ব্যবহার, যেটা আমি এখানে দেখানো আছে, বাংলাও দেওয়া আছে, ইংলিশও দেওয়া আছে, একটু প্র্যাকটিস করলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে অন। কোনো স্থানে, এটাও আমি বলছি আপনাদের অলরেডি, কিছুর উপর সংলগ্ন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, সেখানে অনের ব্যবহার হয়। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি শনিবার সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। হি উইল কাম হিয়ার অন 17 জুন। অর্থাৎ আমি যদি বলতাম সে জুন মাসে এখানে আসবে, অনলি যদি মাস থাকতো, তাহলে কিন্তু মাস বা বছরের আগে ইন বসে, এরকম হতো হি উইল কাম হিয়ার ইন জুন। বাট এই যে একটা ডেটকে মেনশন করা, তারিখকে মেনশন করা, এই জন্য অন বসবে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। ঠিক আছে? এরকম হবে এই সেন্টেন্সটা। নদীর তীর বোঝাতে অন বসে। অর্থাৎ ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, মানে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। তাহলে আমি যদি বলি সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত, চিটাগাং কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত, এটা আমরা কিভাবে বলবো? সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী, বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সো এইভাবে কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, মানে ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। হ্যাঁ। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। মনে করেন আপনি নতুন একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, একজনের কাছে জিজ্ঞাসা করছেন আপনাদের ক্লাসমেটের যে হোয়ার ইজ আওয়ার ক্লাস, সে উত্তর দিচ্ছে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। হোয়ার ইজ আওয়ার ক্লাস, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। অর্থাৎ এই ফ্লোরের সংখ্যা বোঝাতেও অন প্রেপোজিশন বসে। বড় স্থানের পূর্বে ইন বসে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। বাট দুইটা জায়গার কম্পেয়ার যদি করেন, ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন ব্যবহৃত হয়। অর্থাৎ আই লিভ অ্যাট বাংলাদেশ, অ্যাট ঢাকা, ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের ঢাকায় বাস করি। ঠিক আছে? কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। যেমন আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি। এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্টের নাম, এই সাবজেক্টের আগে ইন বসে। আর একটা কি বললাম, ল্যাঙ্গুয়েজ বা ভাষার আগে ইন বসে। সময়ের ক্ষেত্রে মাস বা বছরের আগে ইন বসে। আমার কিন্তু এগুলো সব দেখানো হয়ে গেছে আপনাদের অলরেডি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ইফেক্টিভ, ওই রেকর্ডেড ক্লাসটা একবার দেখবেন। দেখে এইখানে যেগুলো আমি এখন এখন দেখাচ্ছি, এইটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, আপনি নিজে নিজে বাংলা পড়বেন, ইংলিশ পড়বেন, নিজেই ডেভেলপ করতে পারবেন। নিজে যত টাইম এখানে দিবেন তত পারবেন। ঠিক আছে? তো আমি এটা খুব বেশি দেখাবো না। আমি এখন আপনাদের যেখানে আসবো সেটা হচ্ছে রিডিং প্যাসেজ, কিভাবে প্যাসেজ রিড আউট করতে হয়, প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়, সেইটা নিয়ে একটু কথা বলবো। এবং সেইটা কভার করার পর আমরা একটা কনভারসেশনের ভিতরে মুভ করব। তো এটা আরেকটু দেখি। দেখেন, আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2000 অন। পেশার পূর্বে ইন বসে, হি জয়েন ইন নেভি। প্রফেশন, যে কোনো প্রফেশনের আগে আপনি কোন প্রফেশনে আছেন, আমি এইটাতে আছি, এর আগে ইন বসবে, আই জয়েন ইন বাংলাদেশ আর্মি। হ্যাঁ। সো এইভাবে এই ব্যবহারগুলো আপনারা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন, অফ মানে কি বলছিলাম, এর, এর অধিকার বা মালিকানায় বোঝায়, পজেস করা বোঝায়। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার
আজাদের কার, মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। দিস ইজ দ্য ফোন অফ মি, মি মানে আমি, অফ মি এটা আমার ফোন, উপকরণ বোঝাতে। যেমন দ্য ব্রিফ কেস ইজ মেড অফ উড, এই ব্রিফ কেসটা মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। এই লেদার মানে কি, চামড়া, অফ লেদার চামড়ার। এই যে র, দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কি, কাঠ, অফ উড কাঠের। কারণ বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ করোনা ভাইরাস, অফ সে ক্যান্সারে মারা গেছে, করোনা ভাইরাসে মারা গেছে। সো এই বিষয়গুলো জাস্ট একটু দেখতে হবে, এখানে সবগুলোর ব্যবহার ইন ডিটেলসে দেওয়া আছে। এটা আপনারা নিজেরা একটু যদি পড়াশোনা করার চেষ্টা করেন, একটু যদি দেখার চেষ্টা করেন, আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, আশা করি সমস্যা থাকবে না এই জায়গাগুলো নিয়ে। দেখেন, ফর মানে জন্য, চতুর্থী বিভক্তি। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে ফরের ব্যবহার হয়। এছাড়া ফরের আরেকটা ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে বা যাবত বোঝাতে কিন্তু আমার ফর বসে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, মানে কি, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কারণ বোঝাতে আই শ্যাল গো টু নেপাল ফর ট্যুর। এখানে এগুলো কোনো কিছু না, জাস্ট এতটুকু যদি মনে রাখতে পারেন যে ফর মানে জন্য। আমি নেপালে গিয়েছিলাম ট্যুরের জন্য, ভ্রমণের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। আই বট আ মোবাইল ফর 1,000 টাকা, হি উইল বাই আ কম্পিউটার ফর 5,000 টাকা। সে 1,000 টাকা দিয়ে, আমি 1,000 টাকা দিয়ে মোবাইল কিনেছি, সে একটা কম্পিউটার কিনবে 5,000 টাকা দিয়ে। দেখেন, এই যে মূল্য, এটা কিন্তু আমরা অ্যাটের ক্ষেত্রেও দেখছি যে দামের পূর্বে অ্যাট বসে। যেমন আপনি কিন্তু এখানে বলতে পারতেন আই হ্যাভ বট আ মোবাইল অ্যাট 1,000 টাকা, অর্থাৎ এর বাংলা অর্থ এরকম যে আমি 1,000 টাকায় মোবাইল কিনেছি, 5,000 টাকায় কম্পিউটার কিনবো। আর এই ফর মানে মূল্য, এটা কেমন সেন্স দেয় জানেন? এই ফর মূলত বিনিময় করা বোঝায়। বিনিময় মানে আমি 1,000 টাকার বিনিময়ে একটা মোবাইল কিনবো, আমি 5,000 টাকার বিনিময়ে একটা কম্পিউটার কিনবো, আর এত টাকা এটা কিনবো, মানে একটার পরিবর্তে আরেকটা বসাতে পারেন। আবারও বলছি, দাম বা এই যে মূল্য বোঝাতে অ্যাট অথবা ফর দুটো প্রেপোজিশনকে ইউজ করা যায়। বাট ফর মানে যেটা বললাম, একটা অ্যাকচুয়াল মিনিং দেয়, সেটা হচ্ছে বিনিময় বোঝায়। হ্যাঁ, সাহায্য অর্থে ফর বসে, এত কিছু না, জাস্ট ফর মানে জন্য। যেমন প্লিজ ডু দিস ফর ফেভার ফর মি, প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। তো এইভাবে এই প্রেপোজিশনগুলোর ব্যবহার আছে, বাই এর ব্যবহার, ফ্রম এর ব্যবহার, সিন্স এর ব্যবহার, ইন টু, উইদিন, এগুলো তো আমি বললাম আপনাদেরকে। সো এইভাবে এগুলো একটু আপনারা দেখবেন, করার চেষ্টা করবেন, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এগুলো সব এক কথায় হয়ে যায়, প্রেপোজিশন অনেক ভালোভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন কিছু না, খুব সহজ একটা টপিক। আর এটা একদিনে শেষ হয় না। আমার পেইড কোর্সে যারা আসে, যারা আসবেন, এগুলো কিন্তু আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেখাবো, পড়াবো বা বুঝাবো। বাট মেইন যে জায়গাটা, মেইনলি যে বিষয়গুলো আলোচনা করার, সেটা আমি অলরেডি করে দিয়েছি। আর এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ এই এই 30টা প্রেপোজিশনের বাইরে আমি 13টা প্রেপোজিশনকে আলাদাভাবে আবার লিখেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ অ্যাটলিস্ট 13টা প্রেপোজিশনের যদি ক্লিয়ার ফাংশন বা ভালো ব্যবহার আপনি জানেন, আপনার জানা থাকে, আপনার ডে টু ডে লাইফের যে কনভারসেশন, যে কমিউনিকেশন এবং রিটেন ইংলিশের যে যে প্রেপোজিশনের ব্যবহার, সেটা নিয়ে আর সমস্যা থাকবে না। এটা একটু করবেন। করে এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো পিডিএফ ফাইল আমার বইটাতে আমি মেনশন করেছি। এটা সলভ করলে দেখবেন ল্যাঙ্গুয়েজ নিয়ে আর সমস্যা ফেস করবেন না। যেমন দেখেন, আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 PM ড্যাশ মানডে, তাহলে আমার কি হবে, সার্টেন টাইমের আগে কি বসে, অ্যাট, তাহলে আমি কি বসাবো, আই উইল টেক আ ক্লাস অ্যাট 10 PM ড্যাশ মানডে, তাহলে এখানে আমি কি বলবো, অন মানডে। আই উইল টেক আ ক্লাস অ্যাট 10 PM অন মানডে। হি লিভস, সে বাস করে, ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে হি লিভস ইন বাংলাদেশ, বড় জায়গাটাকে ইন, ছোট জায়গাটাকে অ্যাট, সে বাংলাদেশের ঢাকায় বাস করে। দেন ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার ফ্রম হেয়ার, তাহলে এটাও আমার এখানে অ্যাটের ব্যবহার হবে, দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার ফ্রম হেয়ার। এরপরে কি আছে, ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, অর্থাৎ নদীর তীর, বুড়িগঙ্গা নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে। সো ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। সো এই যে ব্ল্যাঙ্কটা আমি ফিল আপ করলাম, এরকম কিছু এক্সারসাইজ যদি করতে পারেন, ওগুলো পড়ার পর, এই ফাইলটা ভালোভাবে কভার করার পর, দেখবেন এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, এটা এত সুন্দরভাবে সাজানো বা লেখানো, লেখা আছে, এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনি কোনো ধরনের প্রবলেম বা জটিলতা ফেস করবেন না। প্রেপোজিশনকে অনেক ভালোভাবে নিতে পারবেন, অনেক ভালোভাবে শিখতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? সো এই হচ্ছে আজকে প্রেপোজিশনের পার্ট। আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আমি আবারও বলছি, এই যা যা আছে, এত কিছু দেখাতে গেলে অনেক সময় চলে যেত। এখানে বাংলা আছে, ইংলিশও আছে, জাস্ট নিজের মতো করে একটু পড়বেন। এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না ওইভাবে। ঠিক আছে? যেটা মেইনলি বলার, যেটা
পড়ানোর, যেটা বোঝানোর, সেটা আমি এই প্রেপোজিশন ডিকশনারি থেকে অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি বা আপনাদের সামনে ডিসক্রাইব করেছি বা বলেছি। এখন আমরা একটু রিডিং এ অ্যানালাইসিসের ভিতর যাব। আমি একটা গল্প পড়বো, আপনারা একটু মনোযোগ দিয়ে সেই গল্পটা দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এইটার বেনিফিট কি জানেন? আপনি যখন একটা প্যাসেজ ইংলিশে রিড আউট করবেন, আমরা অনেকেই প্যাসেজ রিডিং করতে পারি, পড়তে পারি, বাট পড়ার পর একটা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি বা থট কি আমরা বুঝতে পারি না। বাট এটা বোঝার চেষ্টা করতে হবে, পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, ভার্ব ধরতে হবে, কোন টেন্সে লেখা হবে সেটা বুঝতে হবে। তাহলে একটা সেন্টেন্স বা বাক্যকে অনেক ভালোভাবে অ্যানালাইসিস করা যাবে। আর এই অ্যানালাইসিস করতে পারলে আমাদের রিডিং রাইটিং এর জায়গাগুলো অনেক ভালোভাবে কাভার হয়। অর্থাৎ এই প্যাসেজ রিডিং এর গুরুত্বটা কি, এখান থেকে আপনার রিডিং স্কিলটার ডেভেলপমেন্ট আসবে, এইখান থেকে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, এইখান থেকে নতুন ভোকাবুলারি ডেভেলপ করা যায়, এইখান থেকে সেন্টেন্স বা বাক্যের রাইটিং এর ফরমেশন সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা নেওয়া যায়। সো এই প্যাসেজটা আমি পড়বো, পড়ার পর আমি আপনাদেরকে দেখাবো অ্যানালাইসিস করে যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, কোন টেন্সে লেখা আছে, সেন্টেন্সের অর্থটা কি। আপনারা দেখবেন, বুঝবেন এবং ভালোভাবে এনজয় করার চেষ্টা করবেন। গল্পটাও অনেক সুন্দর, আমি পড়ছি, আপনাদের ভালো লাগবে। এটা পড়ার পর এইভাবে আপনি যদি দুই তিনটা চারটা গল্প নিজেদের মতো করে পড়তে পারেন, আমি পাঠিয়ে দিব, তাহলে দেখবেন আপনার এই রিডিং এবং রাইটিং এর যে জায়গাটা, এটা নিয়ে সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে। এবং প্রথম দিকে প্রাইমারি লেভেলে আমাদের এই সিম্পল যে প্যাসেজগুলো থাকে, এগুলো পড়লে দ্রুত বুঝতে সুবিধা হয় এবং ডেভেলপমেন্টটা আসে। তো একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? থাকতে পারবেন না আর একটু? এটা দেখাই আজকের। স্যার অবশ্যই থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আজকের পর থেকে এরকম ফ্রি ক্লাস আপনারা পাবেন না এইভাবে, পাবেন বাট এত রেগুলার হইতে পাবেন না। আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, তো এই জন্য এই কথাটা আমি বলছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, এটাও আপনাদের কাজে লাগবে। এইভাবে যদি নিজেরা প্র্যাকটিস করতে পারেন, অনেক ডেভেলপমেন্ট পাবেন। যেমন এখানে কি লেখা আছে বোঝেন। রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। তো সাবজেক্টকে রাজু অ্যান্ড শোভন, ভার্বকে আর, অ্যাম ইজ আর দেখলেই আমরা ভাবি ভাবি কি যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই আর, অর্থাৎ এই আর ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, এটাই মেইন ভার্ব। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাংলাটা কি, যে রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। নাও, এখন, নাও এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্টটা কি দে, ভার্বটা কি ডু। এখন তারা করে, নাও দে ডু ডিফারেন্ট জবস, অনেকে ডিফারেন্ট বলে, এর প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট, ডিফারেন্ট না ডিফারেন্ট। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস টুডে, আজ দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। তারা দেখা করে বা সাক্ষাৎ করে একে অন্যের সাথে, ইচ আদার দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে এই পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে একটা প্রোনাউন, এটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে, এটা বসে থাকে। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করছে। এরপর কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি, দে আর ভেরি হ্যাপি, তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে, সাক্ষাৎ করতে পেরে, মিট করতে পারে, কত বছর পর, অনেক দিন পর, আফটার আ লং পিরিয়ড। হ্যাঁ, এবার কি বলছে দেখেন, আফটার সো মেনি টক্স, অর্থাৎ অনেক কথা বলার পর। এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজের অংশ, এটা এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, কোনো ক্লজ না, জাস্ট একটা প্রেপোজিশনাল ফ্রেজ এটা, যে আফটার সো মেনি টক্স। বাংলাটা কি, বা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়। তো অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু সাবজেক্ট, এই বাক্যটা মেইনলি শুরু কোন জায়গা থেকে, এইখান থেকে। রাজু সাবজেক্ট, সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেইড। তাহলে বলছে অনেক কথা বলার পর রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। শোভন সেইড উইথ আ সাই, শোভন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, এই সাই মানে নিঃশ্বাস নেওয়া, এরকম হাঁপিয়ে যাওয়া। হ্যাঁ, শোভন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই। এর বাংলা অর্থ কি জানেন? আই উইশ, উইশ মানে প্রার্থনা করা, চাওয়া, একটা অপটাটিভ সেন্টেন্স। আমি চাই, আমি চাই যে আহ, সে আমার চেয়ে ভালো থাকুক। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই। বলছে হোয়াট আর ইউ সেইং, এটা কোন টেন্স, এই টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইউ সেইং, অর্থাৎ তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং,
ইউ ডিডেন্ট ম্যারি হার, আচ্ছা এটা একটু উল্টে যাবে, এটা এরকম হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো বাক্যটা এমন হবে যে ডিডেন্ট ইউ ম্যারি হার, ডিডেন্ট ইউ ম্যারি হার, বাংলাটা কি, যে তুমি তাকে বিয়ে করোনি। শোভন আর রাজু দুইজন বন্ধু, ভালোভাবে বুঝবেন, দুইজনের ভিতর একটা কনভারসেশন বা একটা কথোপকথন হচ্ছে। এই কনভারসেশনের ভিতর রাজু শোভনকে জিজ্ঞাসা করছে যে শোভনের একটা গার্লফ্রেন্ড ছিল তার নাম রূপা। তো রাজু শোভনকে জিজ্ঞাসা করছে যে রূপা কেমন আছে। শোভন বলছে আমি জানি না সে কেমন আছে, বাট আমি চাই সে আমার চেয়ে ভালো থাক। বলছে হোয়াট আর ইউ সেইং, ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করোনি? যেহেতু সে গার্লফ্রেন্ড ছিল। এবার শোভন কি উত্তর দিচ্ছে দেখেন। শোভন বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। লাইক মানে আমরা জানি পছন্দ করা, তাই না? বাট এখানে কিন্তু লাইকের মানে চাওয়া বোঝাচ্ছে, চাওয়া। আমরা এই চাওয়া অর্থে ওয়ান্টের ব্যবহার করি, বাট এই ওয়ান্টের পরিবর্তে হোপ মানেও চাওয়া, উইশ মানেও চাওয়া, উড লাইক টু মানেও চাওয়া, এই লাইকের মানেও চাওয়া। ওয়ান্ট, উইশ, হোপ, উড লাইক টু, ইভেন ডিজায়ার, এর মানেও চাওয়া। হ্যাঁ। সো আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, বাংলা অর্থ হচ্ছে আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। লাইকড, ইডি, মানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। টু ম্যারি হার, ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি বিয়ে করতে, এটা ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন। মেইন ভার্ব কোনটা? লাইক। অলওয়েজটা কি একটা অ্যাডভার্ব, এগুলো বুঝতে হয়। সেন্টেন্সের অর্গানাইজেশনটা কেমন, সেন্টেন্স কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, এটা না বুঝতে পারলে কখনোই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ডেভেলপ করা যায় না। কি বলছে? আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট অবশেষে সে আমাকে বিয়ে করেনি। শি ডিডেন্ট ম্যারি মি, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি, লাভের সাথে একটা এস আছে, অর্থাৎ এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে কি বলছে? এটা মরালের সেন্টেন্স। আমি বিশ্বাস করতে পারছি না, আই ক্যান নট বিলিভ, সে আমাকে বলেছিল অনেকবার যে সে সে তোমাকে, বিভিন্ন সময় সে বলেছিল সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স থাউজেন্ড টাইম, সে কথাগুলো, এই যে টক্স যে কথাটা না, এটা কিন্তু কোনো ভার্ব না, এটা কিন্তু জাস্ট একটা নাউন। দিস টক্স মানে এই কথাগুলো, এটা কিন্তু জাস্ট একটা নাউন। সেই কথাগুলো আমাকে হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, সেই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, অথবা সে মিথ্যা বলেছিল, সে লাই মানে মিথ্যা বলা, লাইড। হার ইনোসেন্ট লুকিং ফেস, তার যে নিরীহ চেহারাটা, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ এটা অক্সিলারি ভার্ব, ফ্লটিং এটা মেইন ভার্ব, স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, এরকম ভার্বের মাঝেও থাকতে পারে, অর্থাৎ এটা আপনি এটা এটা অর্থ চেঞ্জ করে না। আপনি এমনও বলতে পারেন স্টিল হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। হ্যাঁ, এটাও বলা যায়। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, মে লাই, কি মানে কি? সম্ভাবনা অর্থে, তাই না? মডাল ভার্ব, যে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কি বলছে? আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। ডিড নট কাম ট্রু। আচ্ছা বলেন তো, আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, এটার ইংলিশ কি হতো? এনিওয়ান ক্যান সে দ্যাট? আমার স্বপ্ন সত্য হয়েছিল, এরকম একটা বাক্য যদি থাকতো, আমি বলছি মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু। এখন আমি যদি বলি যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, এটার ইংলিশ কি হতো? এটার অ্যাফার্মেটিভ কি? এনিওয়ান ক্যান সে? My dreams has come true. হয়নি। আর My কেউ? dreams came true. থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। মাই ড্রিমস কেম ট্রু। কামের পাস্ট ফর্ম কি? কেম। এটা কোন টেন্সে আছে? নেগেটিভটা পাস্ট ইনডিফিনিট। অ্যাফার্মেটিভে কি হবে? মেইন ভার্বের ভি টু। তো কামের পাস্ট ফর্ম কেম, যখন আপনি নেগেটিভ করবেন ডিড প্লাস বি ওয়ান। সো বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করছেন।
বলছে আই ডোন্ট নো হোয়াই। হ্যাঁ, আমি জানি না কেন। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। এবার রাজু বলছে যে ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাংলা কি জানেন? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। দেখেন, রিডিউসড শেষ হয়ে গেছে, বেশি না, একটু ওয়েট করেন। রিডিউসড এটা কিন্তু আমার মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই যে টকিং যে কথাটা আপনি দেখছেন, এটা কিন্তু জাস্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, বাট নন ফাইনাইট ভার্ব। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা জিরান্ড, জাস্ট কথা বলা, জেরান্ড। হ্যাঁ, স্থির একটা অবস্থা প্রকাশ করে। এটা কিন্তু কোনো ভার্ব না, কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। তাহলে বাংলাটা কি বললাম? এই পার্ট অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে না পারি, বুঝতে না পারি, এই ধরনের ওয়ার্ডগুলো দেখলে আমরা একটা সেন্টেন্স বা বাক্য হয়তো রিডিং পড়তে পারি, বাট অ্যাকচুয়াল মিনিং বের করা, বাংলা অর্থ বের করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, আপনি যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নেবেন, আপনাকে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হবে। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ভাষার প্রপার ডেভেলপমেন্ট হয় না। এইভাবে প্র্যাকটিক্যাল জায়গাটাকে ডেভেলপমেন্ট করা দরকার বলে আমি অন্তত মনে করি। তো এটা আপনারা করার চেষ্টা করবেন। এরপর দেখেন, আরেকটু বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। এরপরে কি বলছি সেটা হচ্ছে যে, কোথায় ছিলাম? সে অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। বাংলাটা কি? সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াটস রং উইথ ইউ, শি সেইড এভরিথিং ইজ অল রাইট। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, শোভনের কাঁধে হাত রেখে, বাংলাটা কি? শোভনের কাঁধে হাত রেখে। রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস। এরপর কি বলছে দেখেন, আর রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জ, সে পরিবর্তন হতেই থাকলো। ফখরুলের ক্লাস নিতে বলো। বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জ, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই কষ্টদায়ক ছিল, খুবই যন্ত্রণাদায়ক ছিল তার পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভনও কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো কষ্ট যথেষ্ট ছিল না। পৃথিবীতে যথেষ্ট ছিল না কোনো সান্ত্বনা, সরি, কনসোলেশন মানে পৃথিবীতে কোনো সান্ত্বনা যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার জন্য, বা তার কষ্টটা দূর করার মতো কোনো সান্ত্বনা যথেষ্ট ছিল না। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। ঠিক আছে, জাস্ট বোঝার ট্রাই করেন মনোযোগ দিয়ে, একটা মিনিট একটু ওয়েট করেন। এরপর কি বলছে দেখেন, একটা মিনিট। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। এখান এখানে বলছে শোভনা জোয়েপিং, মানে শোভনও কাঁদছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শোভনা জোয়েপিং, রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। এবার বলছে যে শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেইম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। কামের পাস্ট ফর্ম কি? কেইম, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি,
আই লস্ট মাই সেলফ ইন জয়। সে আমার বডিতে টাচ করে আমার পাশে বসেছিল, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আই লস্ট মাই সেলফ ইন জয়। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। হ্যাঁ, আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিমস। আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। আই গট মাই লস্ট ড্রিম। তাহলে বোঝেন, কেইম, স্যাট, লস্ট, গট, ফেল্ট, এগুলো সব কি বলেন তো? ভার্বের পাস্ট ফর্ম। কোথায় আছে? সাবজেক্টের পর। তার মানে এই বাক্যগুলো কোন টেন্সের? পাস্ট ইনডিফিনিট টেন্সের। তার মানে কি? বাংলাটা কি? বাংলাটা কি? একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। বাংলাটা হচ্ছে আমাদের সে এসেছিল, সে বসেছিল, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, আমি পৃথিবীর মূল্যবান বস্তুটি পেয়েছিলাম, আমি এমন অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। অর্থাৎ সে অতীতের একটা কাহিনী ডিসক্রাইব করছে, কথা বলছে। আপনারা যখন ইংলিশ স্পিকিং করবেন, একটা গল্প, একটা স্টোরি এইভাবে বলবেন, তখন যদি এই ধরনের পাস্টের কোনো সিচুয়েশন আপনাকে ডিসক্রাইব করতে হয়, আপনার মেইনলি ফোকাসটা কোথায় রাখতে হবে জানেন? আমরা কথা বলতে পারি না কেন? আমাদের প্রবলেমটা কোথায় হয়? আমরা যে টাইমে বাংলায় কথাটা ভাবি, ওই টাইম মেনটেন করে ইংলিশে কথাটা লিখতে পারি না, অর্থাৎ ভার্বটাকে পুট করতে পারি না। ওইটা যারা ইনস্ট্যান্টলি করতে পারে সে ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার, সে ইংলিশে এক্সপার্ট। এইটা পারি না বলেই আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি না। তো এইগুলো ফোকাস করতে হয়, এই প্যাসেজ রিডিং এর গুরুত্ব এইটাই। এবার বলছে হোয়াট ডিড শি সে। সে কি বলেছিল? বলছে শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। মানে কি? ওই মেয়েটা কি বলছিল শোভনকে? যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বাট বিয়ে করা যেতে পারে না। অর্থাৎ মেবি প্লাস ভি3, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পর কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম বসে। বাট এই মডালের যখন প্যাসিভের সেন্টেন্স হয়, তখন এই মডালের পরে বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বলছে অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি। শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন। কারণ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পরিধান করা যেতে পারে না। ক্যান নট বি প্লাস ভি3। বলছে আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি। আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। ওয়াজ গ্রোন আপ, আই ওয়াজ গ্রোন, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ। অর্থাৎ আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এগুলো কে বলছে? ওই রূপা শোভনকে বলছিল। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার। তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার। হ্যাড মানে কি? অধিকারে বা মালিকানায় বোঝায়। তাহলে অর্থটা কি জানেন? আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুড নট সে হার এনিথিং। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস। আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে হোয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। কেন সে এই বিষয়গুলো ভাবেনি? কেন সে, ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক, কেন সে ভাবেনি অ্যাবাউট দিস থিংস, এই বিষয়গুলো সম্পর্কে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে। সি নিউ, নো মানে জানা, পাস্ট ফর্ম নিউ, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স হি ক্যান নট সে লাইক দ্যাট। অর্থাৎ আফটার হ্যাভিং আ রিলেশনশিপ মানে কি? 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর সে এমনটা বলতে পারে না। শি ক্যান নট সে লাইক দ্যাট। বলছে আই সেইড টু হার নাথিং। শোভন বলছে আমি কাউকেই কিছু বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ। ক্রাই মানে কাঁদায়, পাস্ট ফর্ম ক্রাইড। আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি। আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট। তুমি কিভাবে জানো এটা? শি চিটেড ইউ। সে তোমার সাথে প্রতারণা করেছিল। চিট মানে প্রতারক, চিটার। চিটার মানে প্রতারক, চিট প্রতারণা করা, চিটেড প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। সি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে। এসকেপ মানে পালানো। বাট গড মাস্ট পানিশ হার। এটা একটা মরালের সেন্টেন্স, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। আপনি যখন ইংলিশে একটা প্যাসেজ পড়বেন, একটা প্যাসেজ রিড আউট করবেন, সেন্টেন্সটা কেমন, সাবজেক্টটা কি, ভার্বটা কি, ভার্বটা কোন টেন্সে লেখা, প্রেজেন্ট না পাস্ট, না পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পারফেক্ট, না মডাল, না প্যাসিভ, এগুলো যে আইডেন্টিফাই করতে পারে, যে বুঝতে পারে, সে সে অ্যাকচুয়াল টাইমিংটা বুঝতে পারে, অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারে।
বলছে আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাক। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি? এ শেষ হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করেন, এখানেই এন্ড শেষ, আর একটা পেজ আছে। বলছে তুমি বিয়ে করনি? বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে, বউ খুঁজছে। বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্ল, হ্যাঁ আমার উচিত, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ লস্ট, লস এল ডাবল, এল ও ডাবল এস, এর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, আই হ্যাভ লস্ট, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। বাংলাটা কি তাহলে? আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার, শি ইজ ভেরি সিম্পল গার্ল, but her simplicity made her gorgeous. বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। এটা কে বলছে? এটা রাজু বলছে। ওই শোভন রাজুর কাছে জিজ্ঞাসা করছে যে তুমি কি বিয়ে করেছো, রাজু বলছে হ্যাঁ। তো সে দেখতে কেমন? তো সেইটা বলছে এইটা, যে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর না কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। এবার শোভন বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ আস আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। এখানে হ্যাভ মানে পাওয়া, আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই মানে কি, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতেছিল, হ্যাঁ রিং হচ্ছিল। এবার কি বলছে, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এটা সেমি মডেলের একটা সেন্টেন্স, সেমি মডেল, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, করতে হবে, অর্থাৎ আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বাংলাটা কি তাহলে, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো, স্টার্ট থেকে স্টোর। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এই হচ্ছে আমার গল্পটা। এখন এই গল্পটা পড়ার মেইন পারপাস, মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেকেই রিডিং পড়তে পারি বাট সঠিক সাবজেক্ট, সঠিক ভার্ব, সঠিক টেন্স এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না। আইডেন্টিফাই করতে না পারার কারণে একটা প্যাসেজ পড়ে অর্থ বুঝি না। এটা যদি আপনি না বোঝেন, আপনি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, কিভাবে প্রফেশনাল হবেন, কিভাবে এক্সপার্ট হবেন? এগুলো করলে রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট আসে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসে, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন সম্পর্কে ভালো কনসেপ্ট আছে। এই যে আমরা যে স্ট্রাকচার গুলো পড়ি, গ্রামার পড়ি, টেন্স পড়ি, স্পোকেন রুলস পড়ি, এগুলো চর্চায় থাকে, প্র্যাকটিক্যাল যে চর্চা, যে প্র্যাকটিস, সেটা হয়। আমি যাদেরকে পড়াই, আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা জানেন, এটা পেইড কোর্সে আরো ওয়েল এনভায়রনমেন্টে আরো ভালোভাবে আপনি পড়তে পারবেন। আমি এতটুকু বলতে পারি, আপনি ভাষা শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, কেন কনফিউশন ফেস করবেন, কেন কষ্ট হবে, প্লেজারের সাথে, কনফিডেন্টের সাথে, আনন্দের সাথে শিখবেন। আমি গ্রামার পড়াই, কিন্তু রুলস রেগুলেশন পড়াই, আপনারাও দেখছেন, বাট কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিই। আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, যত নর্মাল বা ডাল থাকেন, আপনি আমার কাছে আসেন, আমি শিখাই দিব। ইংলিশ খুবই সহজ, ইংলিশ তো ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, এখানে কঠিন কোনো কিছুই নেই। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমরা পারি না, আমরা সঠিক স্ট্র্যাটেজি, সঠিক টেকনিক ফলো করি না। আর দেখেন, এটা সায়েন্স না বা ম্যাথ না, আমি টিচার, আমি পড়ালাম, আপনি শুনছেন বা দেখছেন, সবকিছু শিখছেন। এইভাবে হাজারটা ক্লাস নিলেও, যত ভালো টিচার ক্লাস নিক, কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন, আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন। আপনাকে কথা বলতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো উইদাউট প্র্যাকটিসিং হাউ ক্যান ইউ বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ? দ্যার ইজ নো ওয়ে অফ প্র্যাকটিসিং, আপনার প্র্যাকটিস করতেই হবে। উইদাউট প্র্যাকটিসিং আপনি কিভাবে ইংরেজি ভাষাটা শিখতে পারবেন? এটা তো সায়েন্স না বা ম্যাথ না। তো এই যে আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আপনাকে মিউট করে রেখে আমি পড়াচ্ছি, আপনি দেখাচ্ছে, আপনি শিখতেছেন, দেখতেছেন, বাট শিখে বসে থাকলে তো হবে না, আপনাকে কথা বলতে হবে। এই পেইড কোর্সের বেনিফিট এইটাই।
পেইড কোর্সে আপনাকে তো এইভাবে মিউট করে রাখবো না, আপনার টু ওয়ে কমিউনিকেশন থাকবে। আপনার কোশ্চেন আছে, এখানে কত কোশ্চেন থাকে, আপনি সেটা করবেন, আমি উত্তর দিব। ক্লাস শেষে আমি বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন নিব, স্পিকিং নিব। এই যে একটা রিডিং প্যাসেজ পড়ালাম, এরপর আমি আপনাকে বলবো যে এই প্যাসেজটা আপনি এবার একটু নিজের মতো করে না দেখে সামারি করেন তো, যে এই গল্পটা মূলত কি ছিল। সব বলবেন না, 10টা সেন্টেন্স বলবেন এই গল্পটা থেকে, যে রাজু লাভড রূপা, রাজু রূপাকে ভালোবেসেছিল। এবার আপনি এইভাবে কথাটা বলেন, সরি, শোভন লাভড রূপা। এবার আপনি এইভাবে কথাটা বলেন যে অন ডে রাজু, হু ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ শোভন, মেট উইথ শোভন। একদিন রাজু শোভনের সাথে দেখা করেছিল, যে শোভনের ভালো বন্ধু। দেন রাজু আক্সড হিম, রাজু তাকে জিজ্ঞাসা করেছিল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। দেন রাজু টকড অ্যাবাউট হিজ লাইফ, টকড অ্যাবাউট হিজ রিলেশনশিপ, রাজু তাদের রিলেশনশিপ সম্পর্কে বলেছিল। কি বলেছিল? রাজু সেইড দ্যাট রূপা রূপা ম্যারিড টু দ্য অনলি সান অফ রিচেস্ট ম্যান অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের একজন বড় লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি। আফটার দ্যাট রূপা মেট উইথ শোভন অ্যান্ড শি সেইড দ্যাট ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, আই ক্যান মেক লাভ উইথ ইউ, or you can say that she said that love cannot be eaten, love cannot be owned, you are an unemployed boy, হ্যাঁ, ফর দ্যাট রিজন আই ম্যারিড দ্য রিচেস্ট ম্যান। অর্থাৎ যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো ছিল, এই সেন্টেন্সগুলো আপনি নিজের মতো করে একটু সাজিয়ে, একটু অর্গানাইজ হইতে একটা প্রেজেন্টেশন তৈরি করেন। আমি তো একটা রিডিং প্যাসেজ পড়লাম, একটা গল্প পড়লাম, গল্পটাকে এবার আপনি নিজে একটু তুলে ধরেন, নিজে একটু অর্গানাইজ করেন, নিজে এখানে একটু স্পিচ দেন, দেখবেন কতটা ডেভেলপমেন্ট আসে। এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, এটা করতে হয়। এই যে গল্পটা পড়লাম, এটা কি আপনাদের ভালো লাগছে? লাস্ট পর্যন্ত শুনছেন? বা সেন্টেন্স গুলো বুঝতে পারছেন? প্যাসেজ গুলো জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, জি স্যার, অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার। ধন্যবাদ। জি জি। সো, জি স্যার। সত্যি কথা কথা অসাধারণ লাগছে আজকের ক্লাসটা আমার কাছে। হ্যাঁ, তো এই আমার প্রত্যেকটা ক্লাসে এইভাবে আপনারা করতে পারবেন, এইভাবে আপনারা পাবেন। আমি এতটুকু বলতে পারি, যারা আসবেন পেইড কোর্সে, আপনি অন্যান্য অনেক টিচারের ক্লাস দেখতে পারেন ইংলিশের, ভালো লাগতো ইউটিউব আজকে। চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন। এই ক্লাসটা কি এটা কন্টিনিউ চলতে দেখেন, থাকবে 30 দিন? দেখেন, এই এই যে ক্লাসগুলো আমি দেখাচ্ছি, ফেসবুক ইউটিউব চ্যানেল, আমার এই ক্লাসগুলো কিন্তু অনেক লং টাইম ধরে আমি নিয়ে থাকি। লং টাইম ক্লাস কেউ দেখতে চায় না। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখলে আর কেউ দেখতে চায় না। বাট ছোট ছোট কন্টেন্ট যদি করতাম, 10 মিনিট 15 মিনিট, মনোরঞ্জন করা বিভিন্ন কন্টেন্ট আছে, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, বা এই ভোকাবুলারি গুলো শিখে রাখুন, এইগুলো দরকার, এই ফ্রেজগুলো শিখে রাখুন, প্রচুর ভিউ হয়, প্রচুর মানুষ দেখে করে, কিন্তু এই বড় বড় ক্লাস কেউ দেখতে চায় না। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে ভাষা ডেভেলপ করতে চান, সত্যিকার অর্থে যদি মনে করেন আমার ইংরেজি ভাষাটা প্রফেশনালি জানা দরকার, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিব, নেক্সট জেনারেশনকে শেখাবো, কোনো শর্টকাট ওয়েতে আপনি এটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন না। এই যে বিষয়গুলো দেখাচ্ছি, যেভাবে অ্যানালাইসিস করছি, যেভাবে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে আমার এই লেকচারগুলোকে আমি অ্যাডাপ্ট করছি, এইটা করা শিখতে হবে, এটা করতে হবে। এটা করতে পারলেই দিন শেষে আপনি গেইন করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসিড করতে পারবেন। তো এই জন্য বলছি, আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, আমি একটা কনভার্সেশন দেখাবো, একটু ওয়েট করেন। এখনো পর্যন্ত যারা পেইড কোর্সে আসতে চান, আপনি সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব আপনাকে। আর নতুন গ্রুপ, যেটা পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা অলরেডি ক্রিয়েট করেছি। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন অ্যাড করেছি, যাদের করতে পারেনি, অনেকে এই সন্ধ্যাবেলা এই ক্লাসের ভিতরে ভর্তি হয়েছেন, তাদেরকে আমি আজকে এই ক্লাস শেষে অ্যাড করে নিব। আগামীকাল থেকে প্রত্যেকেই পেইড কোর্সে যুক্ত হয়ে আপনারা ক্লাস করতে পারবেন। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামীকাল থেকে একদমই নতুন ব্যাচ শুরু হবে। আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, আপনি এইখানে অ্যাডমিশন নিতে পারেন। কারণ দেখেন, ফ্রিতে ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল বেনিফিট কখনোই আসে না। ফ্রিতে কেউ গুরুত্ব দেয় না, গরজ থাকে না, সবাই অনেক সস্তা ভেবে নেয়, এই যে ওই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়। হ্যাঁ, দেখি একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি। বা টাকা পে করা থাকলে কি হয়, আপনার একটা গুরুত্ব থাকে, আমি এখানে টাকা দিছি, আমার পড়তে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে। এইভাবে ফর্মাল প্রসেসিং এর মাধ্যমে অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করা যায়। সো 3 মাসের কোর্স। ইভেন আমি এটাও বলছি, 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, এর থেকে বেশি সময় আপনার লাগে, সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, থাকতে পারবেন। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা থাকবে না, প্রবলেম থাকবে না, সবকিছুর অ্যাক্সেস পাবেন। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা নেক্সট মান্থে দিলেও হবে। এবং এই কোর্সটা আমি আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, প্রত্যেকেই করতে পারবেন প্রফেশনাল ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে। ল্যাঙ্গুয়েজের 4টা স্কিল, আপনার স্পিকিং, রিডিং, রাইটিং,
সবকিছু নিয়ে আমি কাজ করব, এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী এবং অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। অর্থাৎ আমাদের নতুন যে ব্যাচটা রাত 10টাতেই হবে। এইভাবে স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো আমি নিব ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। অর্থাৎ আমার এই জায়গাটাতে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, যারা ফ্রি ক্লাস করছেন আপনারা জানেন রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাসের প্রিমিয়াম রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। এছাড়া আমার লেখা একটা বই আছে, এই বইয়ের পিডিএফ কপিটাও আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিব যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট থাকবেন, যারা ভর্তি হবেন। 139 পেজের একটা বই, এটা সাথে রাখবেন, রেগুলার ক্লাসগুলো করবেন। এছাড়া যদি পারেন আমার এই অফলাইনের যে বইটা আছে, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, এটা আমি বলে রাখলাম। এটা আপনি আজকে কিনতে না পারেন, অনেকে ভর্তি হয়ে যাচ্ছেন 2000 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে, তারপরে হয়তো বই কেনার টাকাটা থাকে না সবার কাছে। না থাকলেও সমস্যা নেই, এটা আপনি আপনার সুবিধা মতো টাইমে কিনতে পারবেন, কোর্স চলাকালীন যে কোনো দিন যে কোনো টাইমে আপনার যখন হাতে টাকা হবে আপনি কিনতে পারবেন। বাট আমি মনে করব যে একটা অফলাইনে বই আপনি এটা কিনে রাখবেন, কারণ এইটার ভিতরে আমার সবকিছু আসে। এটা 400 পেজের একটা বই। ইভেন যারা ফ্রি ক্লাসগুলো করছেন, পেইড কোর্স করতে পারছেন না, তারাও বইটা কেনার চেষ্টা করবেন। যদি মনে হয় আমার ক্লাসগুলো ভালো, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন বা কিছু শিখতে পারেন, এতটুকু বলতে পারি এই বইটা আপনার একটা বড় দলিল, বড় অ্যাসেট, বড় সম্পদ হয়ে থাকবে। আপনি এখান থেকেও ভাষাটা শিখতে পারবেন অনেক অনেক সাবলীল এবং সহজভাবে। তো এটা হচ্ছে মেইন কথা। আর কোর্সে যারা আসবেন তাদের এত কিছু নিয়ে টেনশন করতে হবে না, জাস্ট আপনি ভর্তি হয়ে যাবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিবেন। শুধুমাত্র আপনার একটা কাজ, রেগুলারিটি মেনটেন করে আপনি ক্লাস করবেন। একদম বেসিক থেকে শুরু করে যারা একদমই দুর্বল আছেন তারাও এটা করতে পারবেন। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি এখানে করাবো। এবং টোটাল ক্লাস থাকবে 70টা। হিউজ ক্লাস, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কি কি পাচ্ছেন আপনি এখান থেকে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে করে বাড়ে। আপনি প্যারাগ্রাফ যাতে করে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন, সিবি, কম্পোজিশন, রিপোর্ট, প্র্যাকটিক্যাল একটা ভাইবা প্রেজেন্টেশন, যাতে করে আপনি আপনার ইউনিভার্সিটি অফিসে ফেস করতে পারেন। 30টা ক্লাস থাকবে এরপর, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো পড়াবো আপনাদের ইন ডিটেলসে। অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ। তার জন্য যা কিছু দরকার। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। অর্থাৎ রাইটিং এ যারা দুর্বল আছেন, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট ফেস করতে চান, বা যারা ইমেল রাইটিং, যারা হাউস ওয়াইফ আছেন, ফ্রিল্যান্সার আছেন, রাইটিংটা অনেকেরই দরকার হয়। তো এই কোর্সের ভিতরেই সম্পূর্ণভাবে 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস পাবেন। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হবে। আপনারা জানেন আমি যে ফিফথ ফ্রি লাইভ ক্লাসটা নিয়েছিলাম, সেখানে রাইটিং এর উপর একটা ক্লাস ছিল, কতটা ইফেক্টিভ ছিল আপনারা যারা করেছিলেন তারা জানেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এখানে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য এই ক্লাসগুলো আমি নিব। প্রতিদিন ক্লাসে কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, এই যে রিডিং অ্যানালাইসিস করালাম, এইভাবে এই ক্লাসগুলো হতে থাকবে। সার্টেন টপিকের উপর, আইএলটিএস এর কিউ কার্ড টপিকের উপর আমি আপনাকে অ্যানালাইসিস করে দিব প্যাসেজ। তারপর আপনি স্পিকিং করবেন, সেখানে ভুল হলে প্রাফেস করে স্ট্যান্ডার্ড সেন্টেন্স কিভাবে হয় সেটা দেখিয়ে দিব। এছাড়া পেইড কোর্সে যারা আসবেন আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, স্পিকিং চর্চা করতে পারবেন আমার অধীনে থেকে। কোথাও ভুল হলে আপনি সেটাকে কভার করতে পারবেন। সো বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, এইভাবে যদি করায় আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসবেন, আগামীকাল রাত মানে সন্ধ্যার ভিতরে পে করার চেষ্টা করবেন, তাহলে রাত 10টা থেকে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু করতে পারবেন। এই কোর্সের কোর্স ফি 2000 টাকা। 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। যারা পারবেন আজকে রাতের ভিতরে ভর্তি কনফার্ম করে করে ফেলবেন, কারণ যেহেতু আমাদের প্রাইভেট ব্যাচগুলো ওপেন করা হয়ে গেছে, আমরা আজকে থেকেই সব কার্যক্রম শুরু করে দিব আর কি, এই ক্লাস শেষ হলেই। কারণ আগামীকাল থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। তো যদি 2000 একবারে দিতে না পারেন, আমি এই সুযোগটাও কিন্তু দিয়েছি, 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকিটা পরবর্তী মাসে দিলেও হবে। এখানে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে। আর এতদিন তো আমার ক্লাস করলেন, দেখলেন, ভর্তি না হলেও নাম্বার দুটো নিয়ে রাখেন, যদি পরবর্তীতে কোনো কাজে লাগে, কোনো হেল্প লাগে, কোনো সমস্যা হয়, নক দিয়ে, কল দিয়ে কথা বলতে পারবেন। যে কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, আর যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ফোন পে নাম্বার দিয়ে দিব, 01997356957। আরেকটা নাম্বার হচ্ছে 01938689196। এই দুইটা নাম্বারে আমাকে পার্সোনালি নক
নক দিতে পারবেন, বা যারা ভর্তি হবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিট বা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সে আপনাকে এন্ট্রি করে নিব। যারা পেইড কোর্সে আসবেন আমি তাদের একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা আইডি কার্ডও থাকবে, এগুলো আমি করে দিব এক এক করে। এরপর হচ্ছে যেটা বললাম, আমার লেখা পিডিএফ বইটা আমি দিয়ে দিব। এছাড়া যদি আপনি হার্ড কপি বই নিতে চান অনলাইনে সেটাও অর্ডার করতে পারবেন। এছাড়াও আমি এটাও বলছি, ব্যাচে পড়ানোর পর একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো তার জন্য আমি অন টু অন প্রেজেন্টেশনগুলো আমি নিয়ে থাকি। তো এটা আপনারা একদম একটা প্রফেশনাল ওয়েতে অফলাইনের কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। ইভেন এটা আপনি পাবেন কিনা সেটা যারা আমার এক দুইটা ক্লাস করছেন তারা হয়তো বুঝবেন না। আমার সবগুলো ফ্রি ক্লাস করবেন, করলে আপনি বুঝতে পারবেন এই ফ্রি ক্লাসের ভিতরেও কত কিছু ছিল বা কতগুলো বিষয় আমি দেখিয়েছি বা পড়িয়েছি। ঠিক আছে? তো এই হচ্ছে মেইন বিষয়। এখান থেকে অনেক ভালোভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন এতটুকু আমি বলতে পারি। তো এইভাবে ওয়ান টু ওয়ান স্পিকিং টেস্টও আপনারা দিতে পারবেন, যাতে করে আপনার যে প্রবলেমগুলো আছে সেটা যাতে করে আমি ধরতে পারি, সেটা থেকে আপনি যাতে ওভারকাম করতে পারেন, একদম গোছানো পদ্ধতিতে অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব। আর সবার জন্য শুভকামনা থাকলো। যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত, আগামীকাল সন্ধ্যার ভিতরেই ভর্তি হয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আল্লাহ হাফিজ।